আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আসন্ন 15ই মার্চ যে নিবন্ধন পরীক্ষা এবং প্রাথমিক সহকারী শিক্ষকের তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি আপনাদের খুব ভালো চলছে। একই সাথে যারা 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন তাদেরও প্রস্তুতি আশা করি সকলের খুবই ভালো হচ্ছে। আমরা গত দুইটি পর্বে সমাসের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অব্যয়ীভাব সমাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে একেবারে সবিস্তারে। আজকের এই ক্লাসটি যারা করবেন তাদের তৎপুরুষ সমাস নিয়ে আর কখনোই কোনো সমস্যা থাকবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা পরে এই 9:30 বাজে, 10:30টার সময় আপনার তৎপুরুষ সমাস নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ তৎপুরুষ সমাসের একেবারে বেসিক থেকে প্রো লেভেলে চলে যাব আমরা মাত্র 1 ঘন্টার ভিতরে। তো আপনারা যারা সাথে আছেন তারা একটু কমেন্ট করে জানান যে ক্যামেরা থেকে ঠিকঠাক খাতাটি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই প্লিজ একটু কমেন্ট করে জানান। আমি কিন্তু অন্যান্য পেজের মতো আপনার শেয়ার করা এগুলো কিন্তু করতে বলিনি, এটা আপনার ইচ্ছা, আপনার ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। কিন্তু আমার আপনার ব্যক্তিগত সুবিধার জন্য শব্দগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা একটু যদি জানান তাহলে আমি খুব উপকৃত হব এবং আমাদের ক্লাসটি কন্টিনিউ করার জন্য খুবই সহজ হবে। ফলে সবাই একটু কমেন্ট করে জানান যে সাউন্ড ঠিক আছে কিনা এবং পেজটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমরা 2 থেকে 1 মিনিটের ভিতরেই তৎপুরুষ সমাসের ক্লাসটি শুরু করব এবং আমাদের আর একটি ক্লাস লাগবে, তাহলেই কিন্তু আমরা সমাসের একেবারে পূর্ণাঙ্গ এবং একটি সবিস্তরে আসলে সমাসে যে আলোচনা সেটি শেষ হবে। এরপরে আপনাদের মতামত নিয়েই আমরা পরবর্তী কোন টপিকস, মানে চাকুরি পরীক্ষার হতে পারে বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, বিজ্ঞান, মানসিক দক্ষতা, যে কোনো টপিকস যেটি আপনাদের সমস্যা থাকবে সেটি কমেন্ট করে জানালে আমরা সেই ক্লাসগুলো কিন্তু নিতে থাকব। ফলে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণে পাশে থাকবো। তো প্লিজ আমাকে 2 থেকে 1 জন কমেন্ট করে জানান যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় তাহলে একটু ইয়েস লিখুন। 2-4 জন ইয়েস লিখলেই আপনাদের সময় নষ্ট করব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো 2-4 জন লিখুন যে সাউন্ড এবং ক্যামেরার পজিশন ঠিক থাকলে একটু ইয়েস লিখুন, তাহলে আমরা শুরু করে দেব। এবং আপনারা যদি মনে করেন যে আহ, মানে আহ, আপনাদের কোনো বন্ধু এই ভিডিওটি দেখলে তার উপকার হবে তাহলে আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন। তবে যারা শেয়ার করবে তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে। আমার কাছে 3 সেট নিবন্ধনের সাজেশন আছে। যারা যারা শেয়ার করবে তাদের ইনবক্সে আমি নিবন্ধনের যে সাজেশন সেটা পাঠিয়ে দেব। ফলে আপনি টোটাল যে নিবন্ধন পরীক্ষার যে সাজেশনগুলো আসলে আপনারা কিনতেছেন অন্য জায়গা থেকে, সেগুলো ফ্রি আমরা পিডিএফ আকারে আপনাদের সেগুলো প্রোভাইড করব, কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা শুরু করব কিনা প্লিজ একটু কেউ কমেন্ট করে জানান যে শুরু করুন ভাইয়া, বা ইয়েস লিখুন, তাহলে আমরা শুরু করে দেবো ক্লাসটি। 2-1 জন ইয়েস লিখুন যে ভাইয়া ঠিকঠাক শোনা যাচ্ছে, আপনি স্টার্ট করেন বা শুরু করেন, তাহলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব। এবং যারা পর্ব 1 এবং পর্ব 2 করেননি, আমাদের এই পেজের ভিডিওস সেকশনে কিন্তু ক্লাস দুটি রেকর্ড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো তাহলে আশা করি ঠিক মতো শোনা যাচ্ছে, তাহলে আমরা শুরু করি। সোহানা আক্তার সৃষ্টি আপু লিখেছে ইয়েস, তার মানে এটি ঠিক মতো শোনা যাচ্ছে। আহ তার মানে আমরা শুরু করতে পারি, আমরা বুঝছি যে এটা ঠিক মতো শোনা যাচ্ছে এবং কোনো অসুবিধা আপনাদের হচ্ছে না। তো আসুন, তৎপুরুষ সমাসটি কিন্তু সমাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাস। আমরা বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট সমাস। আপনাদের একটি সময় দেখে যান তাহলে ফার্স্ট যেটি দেখে যাবেন সেটি হচ্ছে কর্মধারয় সমাস।
এরপর আপনি দেখে যাবেন তৎপুরুষ সমাস, এরপরে দেখে যাবেন বহুব্রীহি সমাস। অর্থাৎ এই তিনটি সমাস কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাই তৎপুরুষ সমাস এটি শিখলে আপনার পরীক্ষাতে কমন পাওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। এবং আমরা সেই সমস্ত টপিকস গুলো আলোচনা করব যে সমস্ত টপিকস গুলো, যে সমস্ত উদাহরণগুলো বারবার পরীক্ষাতে এসেছে। তো এখানে দেখুন, এই যে তৎপুরুষ, পরীক্ষাতে যদি এমন একটি প্রশ্ন আসে যে তৎপুরুষ এই শব্দটি, তৎপুরুষ নিজে যে শব্দ, সেই শব্দটি কোন সমাসের মাধ্যমে তৈরি হয়েছে, সেটিও একটু মজার কাহিনী। সেটিও কিন্তু আসলে তৎপুরুষ শব্দের মাধ্যমে তৈরি হয়েছে। অর্থাৎ তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ যে শব্দটি, এই শব্দটি কিন্তু একটি সমাসবদ্ধ পদ। এই শব্দটি কিন্তু সমাসের মাধ্যমে তৈরি হয়েছে। তো তৎপুরুষ সমাস নিজেই তৎপুরুষ সমাসের মাধ্যমে তৈরি হয়েছে, কারণ এটির ব্যাস বাক্য হচ্ছে তার পুরুষ। কি পুরুষ বলেন? তার পুরুষ। এই যে তার পুরুষ থেকেই কিন্তু এক পদে পরিণত করলে এখান থেকে আমরা তৎপুরুষ পাই। অর্থাৎ এই যে তার পুরুষের এই যে র বিভক্তি, সেটি লোপ পেয়ে এই তার পুরুষ থেকে তৎপুরুষ হয়েছে। অর্থাৎ তৎপুরুষ যে সমাস, এখানে যে তৎপুরুষ শব্দটি, সেটিই কিন্তু তৎপুরুষ সমাসের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে তৎপুরুষ সমাস বলতে কি বোঝায় আমরা সবাই এই সংজ্ঞাটি জানি, তবে এভাবে শিখলে আসলে মনে থাকে না। তো তারপরও আপনাদের বইয়ে কি আছে আর আমি কি শেখাবো, এটা পার্থক্য করার জন্য তৎপুরুষ সমাসের সংজ্ঞা লিখছি। যে তৎপুরুষ সমাস বলতে আমরা কি বুঝি, তৎপুরুষ সমাস বলতে আমরা কি বুঝি। তো তৎপুরুষ সমাসের বইয়ের অনুসারে যদি আমরা সংজ্ঞাটা লিখি, তাহলে এটি হবে এমন যে যে সমাসে পূর্ব পদে, এটি খুবই গুরুত্বপূর্ণ, পূর্ব পদ অর্থাৎ একটি ব্যাস বাক্যের প্রথম পদ, অর্থাৎ যে সমাসের পূর্ব পদ বিভক্তি লুপ্ত হয়ে, হ্যাঁ, পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়ে, পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়ে, লুপ্ত হয় লিখি, এবং পরপদের অর্থে প্রাধান্য থাকে, এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে, অর্থের প্রাধান্য থাকে, তাকে তৎপুরুষ সমাস বলে। তাকেই তৎপুরুষ সমাস বলে। তাহলে আমরা যদি একেবারে বেসিক সংজ্ঞাটা লিখে ফেললাম যে তৎপুরুষ সমাস বলতে কি বোঝায়। এখানে আপনি দেখলেন যে দুইটি টার্ম কিন্তু আছে। একটি হচ্ছে এই সমাসের পূর্ব পদে বিভক্তি থাকবে, এবং সেটি কিন্তু যখন আমরা সমাসবদ্ধতে শব্দটি তৈরি করব, সমস্ত পদে যখন যাব সেই বিভক্তি অবশ্যই লুপ্ত হবে। তাহলে এখানে মেইন ব্যাপার তিনটি, একটি পূর্ব পদে বিভক্তি থাকবে এবং সেই বিভক্তি লুপ্ত হয়ে যাবে, এবং আলটিমেটলি এই সমাসের পরপদের অর্থের প্রাধান্য থাকবে। তার মানে তিনটি ব্যাপার আমাদের খুব ক্লিয়ারলি জানা থাকা লাগবে। তাহলে সেই তিনটি ব্যাপার কি, যে অবশ্যই পূর্ব পদে কি থাকবে, বিভক্তি থাকবে, এবং সেই বিভক্তি যখন সমাস করব সেখানে যে লুপ্ত হয়ে যাবে, এবং সমস্ত পদে এই পরপদে অর্থের প্রাধান্য থাকবে। যদি আমি একটি এক্সাম্পল লিখি, ব্যাপারটি সহজ হবে। মনে করেন আমরা এভাবে লিখলাম যে স্বরকে নিক্ষেপ। কি লিখলাম বলুন? স্বরকে নিক্ষেপ। এই যে আমরা যে স্বরকে যে নিক্ষেপ লিখলাম, সেই স্বরকে নিক্ষেপ, এটির ফলে যেটা আমরা পাচ্ছি সেটা হবে স্বর নিক্ষেপ। কি পাবো বলুন? স্বর নিক্ষেপ। এটি একটি তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে এই স্বরকে নিক্ষেপে আমরা জানি এই ব্যাস বাক্যের যে প্রথম যে অংশ, সেটিকে কিন্তু পূর্বপদ বলে। আমরা কিন্তু এটি আগেই জানি, সেটিকে কিন্তু কি বলে বলুন? পূর্বপদ। পরের যে অংশ সেটিকে কিন্তু আমরা জানি পরপদ বলে। এই যে পূর্ব পদের সাথে এখানে কে একটি বিভক্তি, কে একটি কি বলুন? বিভক্তি। অর্থাৎ এই পূর্ব পদে বিভক্তি আছে, এবং আমি যখন এখানে ব্যাস বাক্য করছি তখন কিন্তু আমি দেখছি সবই আছে, এই কে মামা আর নেই। অর্থাৎ কে মামা সেটি কিন্তু উধাও হয়ে গেছে। তার মানে আমরা যে ব্যাপারটি দেখলাম, এই টোটালি এই উদাহরণের ভিতরে প্রত্যেকটি পার্ট আছে। যে সমাসে এই যে দেখুন পূর্বপদ, সেই পূর্বপদে বিভক্তি আছে, তো কে বিভক্তি আছে, এবং যখন আমি এই উত্তরটি করতেছি সমাজবদ্ধ পদ বা সমস্ত পদে আসতেছি, তখন ওই বিভক্তি লোপ পেয়েছে। দেখুন সব বর্ণ আছে, শুধু কে যে বিভক্তি সেটি লোপ পেয়েছে। তার মানে সেই বিভক্তি লোপ পাবে, এবং আলটিমেটলি এই স্বর নিক্ষেপের ভিতরে এই নিক্ষেপ যে শব্দটি, তার অর্থের প্রাধান্য থাকবে। যদি এরকম হয় তাহলে সেটি তৎপুরুষ সমাস হবে। তাহলে সেটি কি সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। আমরা তাহলে দেখলাম যে তৎপুরুষ সমাসেও
পরপদ প্রধান। একইভাবে কর্মধারয় যে সমাস, সেই সমাসেও কিন্তু পরপদ প্রধান। তাহলে তৎপুরুষ এবং কর্মধারয় উভয় সমাসেই পরপদ প্রধান। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা কি? তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস যেহেতু উভয় সমাসেরই পরপদ প্রধান, তাহলে এই সমাসের পার্থক্য কি? এখানে একটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্য হলো তৎপুরুষ সমাসের অর্থকে স্পষ্ট করতে গেলে এই পূর্ব পদের সাথে একটি বিভক্তি যুক্ত করতে হয়। যেমন আমরা যদি আরেকটি এক্সাম্পল লিখি, খুব সহজ একটি এক্সাম্পল, আপনি সকলে মুখস্থ। এই বিপদকে আপন্ন, বিপদকে কি বলুন? আপন্ন। এই যে বিপদকে আপন্ন, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি বিপদাপন্ন, বিপদাপন্ন। অর্থাৎ এই যে বিপদাপন্ন, এই শব্দটিকে যদি আপনি ভাঙেন ক্লিয়ারলি, একটা ছোট মানুষ, ছোট বাচ্চা, সে আপনাকে বলে ভাই বিপদাপন্ন এই শব্দটা আমি বুঝছি না, তখন বলে আরে বিপদকে আপন্ন। তাহলে আপনাকে এই শব্দটিকে যখন ব্যাখ্যা করবেন, অর্থাৎ যখন ব্যাস বাক্য তৈরি করবেন, তখন অবশ্যই আপনাকে বিভক্তি আনতে হবে। বিভক্তি ছাড়া এই সমাসবদ্ধ যে শব্দটি, তাকে আপনি বিশ্লেষণ করে বোঝাতে পারবেন না। এটিই পার্থক্য। অর্থাৎ তৎপুরুষ সমাসে বদ্ধ যে শব্দটি, তাকে ব্যাখ্যা করতে গেলে আপনাকে বিভক্তি আনতেই হবে। তাহলে যদি এই বিভক্তি আনেন, তাহলেই সেটি কিন্তু সেই ব্যাস বাক্যটা হবে, আদারওয়াইজ হবে না। এটি কর্মধারয় এবং তৎপুরুষ সমাসের মধ্যকার মূল পার্থক্য। ক্লিয়ার? তাহলে যদি আমরা এক বাক্যে বলি, সামারি করি, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে অবশ্যই বিভক্তি থাকবে এবং সেই বিভক্তিটা লোপ পাবে। লোপ পেয়ে যে শব্দটি তৈরি হবে, সেই শব্দে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। ক্লিয়ার? এখন যে বিভক্তি লোপ পাবে, সেটি আসলে সেই তৎপুরুষ সমাস হবে। তবে যদি আপনাদের ভিতরে অনেকেই থাকতে পারেন যারা বিভক্তি ব্যাপারটি ভুলে গেছেন, তাদের জন্য এই সমাসটা যেহেতু টোটালটা জুড়ে আসলে বিভক্তির খেলা, ফলে বিভক্তির ব্যাপারটি যদি কারোর মনে না থাকে, তার জন্য সমাসটি বোঝে একটু কঠিন হবে। তা আমরা বিভক্তি নিয়ে 2 থেকে 1 মিনিট আলোচনা করব। তবে আরেকটি কথা বলি, এই তৎপুরুষ সমাসের আরেকটি নাম হচ্ছে কারক লোপী সমাস। কি সমাস বলুন? কারক লোপী সমাস। কারক লোপী সমাস। আপনারা যারা আসলে বিভিন্ন চাকুরি পরীক্ষা দিয়েছেন, বা যারা আসলে মানে অন্তত মাধ্যমিকটা পাশ করেছেন, তারা সবাই জানেন যে কারক কখনো একা নির্ণয় পরীক্ষায় আসে না। কোন কারকে কোন বিভক্তি আসে, তখন কিন্তু আমরা বলি অধিকরণে সপ্তমী, এই তারপরে বলি যে অপাদানে পঞ্চমী। অর্থাৎ কারক বললে অটোমেটিক বিভক্তি জিনিসটাকে আনা লাগে। কারক বললে অটোমেটিক কি লাগে? বিভক্তি জিনিসটাকে আনা লাগে। বিভক্তি জিনিসটা কি জানেন? বিভক্তি হচ্ছে ঘটক। বিভক্তি কি? ঘটক। বিভক্তি হচ্ছে ঘটক। কারণ এই ঘটক ছাড়া আসলে আপনারা অনেকেই কিন্তু যারা নিজে নিজে কাপড় ম্যানেজ করে নিয়েছেন, তাদের হিসাবটা একটু আলাদা। বাট যারা ম্যানেজ করেননি, বাবা মার উপর নির্ভর করেছেন, তাদের কিন্তু বিয়ের জন্য ঘটক লাগবে। অর্থাৎ আপনি কিন্তু ছেলে বা মেয়ে, তাহলে আপনি ছেলে, আপনার বউ লাগবে, মেয়েও কিন্তু আছে। বাট এই ছেলে এবং মেয়েকে যদি একত্রিত করতে হয়, তাহলে কিন্তু ঘটক লাগে। ঘটকের কাজ হচ্ছে ছেলে এবং মেয়ের ভিতরে দুজনের সাথেই কথা বলে তাদেরকে এক করিয়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে তাদেরকে এক করিয়ে দিতে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে আসলে বিভক্তি ব্যবহার করা হয়। তাহলে বিভক্তি একটি বাক্যে ঘটক যেমন কাজ করে, অনুরূপ কাজ করে থাকে। যদি আমি কয়েকটি এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটি আপনার জন্য আরো সহজ হবে। লিখলাম আমার ভাই নাম, লিখলাম আমার ভাই নাম মেহেদি। তো এভাবে যদি লিখে আমার ভাই নাম মেহেদি, দেখবেন যে এই শব্দ কেউ কিন্তু কারোর সাথে কানেক্টেড না। বাট যদি আপনি এখানে লিখেন ভাই নাম না লিখে যদি লেখেন ভাই যোগ এর, যদি লেখেন আমার ভাইয়ের নাম মেহেদি, তাহলে দেখেন যে এই অর্থটি কিন্তু আপনার বোধগম্য হবে। কিন্তু যদি বলে আমার ভাই নাম মেহেদি, তাহলে কি বলবো যে আমার ভাই, মানে ব্যাপারটা কনফিউজিং হয় এবং এই শব্দগুলো একটা আর একটা কানেক্টেড হয় না। তাহলে বিভক্তি করে কি? এভাবে একটি ভাইয়ের সাথে নামের, হ্যাঁ, এবং নামের সাথে মেয়েদের, এই একটি পদের সাথে আরেকটি পদের সম্পর্ক স্থাপন করে, যেমন কাজ করে ঘটক। আরেকটি এক্সাম্পল যদি লিখি, যে আমি মার্কার লিখি, কি লিখলাম? আমি, আচ্ছা মার্কার তো না, যেহেতু কলম লিখতেছি, তা আমি কলম লিখি। আচ্ছা একটু বলুন তো, আমি কলম লিখি এই বাক্যটি হয়েছে কিনা, প্লিজ দু একজন কমেন্ট করে জানান যে আমি কলম লিখি এই বাক্যটি সঠিক কিনা, এই বাক্য দিয়ে কোনো অর্থ ক্লিয়ারলি বোঝা যায় কিনা। দু একজন একটু কমেন্ট করে জানান যে আমি কলম লিখি
এটি সঠিক বাক্য কিনা? প্লিজ একটু দু একজন কমেন্ট করে জানান যে আমি কলম লিখি এইটি সঠিক কিনা। ইসমাইল হোসেন ভাই বলতে সুন্দর একটি ভিডিও ক্লাস, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। একটু বলুন তো আমি কলম লিখি এই বাক্যটি সঠিক কিনা। তাহলে আমরা এখানে যে ব্যাপারটা দেখতেছি, আমি কলম লিখি এই যে বাক্য, সেই বাক্যটি কিন্তু একটি শব্দের সাথে আরেকটি শব্দের কোনো মিল নেই। তো ইসমাইল ভাই বলতেছে না, এটা আসলে সত্য। কারণ আমি কলম তো লিখি না, আমি কলম দিয়ে লিখি। কি লিখি? কলম দিয়ে লিখি। তার মানে আমি যদি এখানে এই কলমের পরে একটা দিয়ে শব্দটি না দিই, তাহলে কিন্তু এখানে এই কলমের সাথে লেখার সম্পর্ক হয় না। ফলে বিভক্তি আসলে এই কাজটি করে যে বাক্যের অন্তর্গত পদ সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাই আমি কলম দিয়ে লিখি এটি লিখলে কাজ হবে। তাহলে আমরা বিভক্তি জিনিসটা কি বুঝলাম? অর্থাৎ যা বাক্যের অন্তর্গত পদ সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকেই কিন্তু বিভক্তি বলে। ক্লিয়ার? এখন এই বিভক্তি কত প্রকার? বিভক্তি যত প্রকার আপনার এই তৎপুরুষ সমাস অলমোস্ট তত প্রকার। তাহলে যদি আমরা কিছু কিছু বিভক্তি লিখে নিই, আমরা জানি প্রথমা বিভক্তি আছে। সেই প্রথমা বিভক্তি কোনগুলো? শূন্য, অ, ও। এরপর আমরা জানি দ্বিতীয়া বিভক্তি আছে। সেই দ্বিতীয়া বিভক্তি কোনগুলো বলুন? কে, তারপরে রে। এরপর আমরা জানি তৃতীয়া বিভক্তি আছে। কোনগুলো বলুন? দ্বারা দিয়া কর্তৃক। তাহলে কি বলুন? দ্বারা দিয়ে কর্তৃক। এরপরে চতুর্থী বিভক্তি আছে। চতুর্থী বিভক্তি কোনগুলো? আবার সেই কে রে। এটি নিয়ে কিন্তু অনেকের প্যাচ লেগে যায় যে ভাই এটাও কে রে এটাও কে রে, এর ভিতরে আসলে কোনটা দ্বিতীয় হবে কোনটা চতুর্থ হবে। ক্লাস করলে অবশ্যই আপনাকে এই ব্যাপারে একদম ক্লিয়ার করে দেব। এরপরে দেখুন পঞ্চমী যে বিভক্তি, সেই বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে। হতে থেকে চেয়ে। এরপরে দেখুন ষষ্ঠী যে বিভক্তি আছে, ষষ্ঠী, সেই বিভক্তি হচ্ছে র এর। র এর। এবং সপ্তমী যে বিভক্তি আছে, সেই বিভক্তি হচ্ছে এ অন্তস্থ তে। ফলে এইগুলো আমরা অনেকেই জানি, এগুলো লিখে রাখলাম, তাহলে আমার সমাসের ক্লাসিফিকেশনটা দেখালে সহজ হবে। তাহলে এই বিভক্তিগুলো আসলে কিন্তু কোথায় বসে বলুন? এবং প্রত্যেকটি যে মানে বিভক্তি, সেই বিভক্তিগুলো কিন্তু এক একটা অব্যয় পদ। এইগুলো কিন্তু হতে কে যদি আপনি হতি, হতো করেন, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কি আছে বলুন? অনেকগুলো বিভক্তি আছে প্রথমা থেকে সপ্তমী। তো একটু মনে রাখবেন, এই শূন্য, অ এগুলোকে চোখে দেখা যায় না। ও, ফলে আসলে প্রথমা বিভক্তির কোনো তৎপুরুষ সমাস হয় না। তাহলে এখানে থাকলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অর্থাৎ প্রথমাকে যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আর ছয়টি কার্যকর বিভক্তি থাকে, যাদের আসলে সত্যিকার অর্থে এই যে দেখা যায় যে বিভক্তিগুলো। তাহলে এই দ্বিতীয়া থেকে সপ্তমী, এই ছয়টি কিন্তু বিভক্তি তৎপুরুষ সমাসে কাজে লাগে। দ্যাটস ওয়াই দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, এই বিভক্তিগুলো যেখানেই থাকবে ব্যাস বাক্যের ভিতরে, সেখান থেকে আমরা বুঝে নেব একটি তৎপুরুষ সমাস। এবং যে বিভক্তি থাকবে তখন সেটা সেই তৎপুরুষ হবে। ফলে যদি কে রে থাকে, দ্বিতীয়া তৎপুরুষ। এরপর যদি দ্বারা দিয়া কর্তৃক থাকে, তৃতীয়া। কে রে থাকলে চতুর্থী। হতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী। র এর থাকলে ষষ্ঠী। এবং এ অন্তস্তত্ত্বে এইটি যদি থাকে তাহলে সপ্তমী। তাহলে আমরা টোটাল 6টি তৎপুরুষ সমাস পেলাম। আরো 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাস আছে, যেগুলো আমরা একটু লিখে নিচ্ছি। 7 নম্বর যেটি, সেটির নাম হচ্ছে নয়, অর্থাৎ এই ইয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস। এরপরে 8 নম্বর যেটি আছে, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি বারংবার পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে উপপদ। এটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উপপদ। কারণ এটি একটু কঠিন বলে এটি বারংবার পরীক্ষাতে আসে। উপপদ তৎপুরুষ সমাস। এবং 9 নম্বর যেটি, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। তৎপুরুষ সমাস আমরা পেলাম টোটাল 9টা। এক হচ্ছে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এই 6টি বিভক্তি লোপে 6 প্রকারের তৎপুরুষ সমাস। এরপরে 9 তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অলুক তৎপুরুষ সমাস। আমি কথা দিচ্ছি, যার মোটামুটি 30-35 মিনিট পরে এই কোনোটা আপনাদের কোনো সমস্যা থাকবে না। একেবারে বেসিক থেকে শিখতে পারবেন, শিখেও মজা পাবেন, পরীক্ষাতেও আপনি খুব ভালোভাবে
উপস্থাপন করতে পারবেন এবং আপনার সলিড লার্নিং হবে। মনে রাখবেন যে কোনোভাবেই আসলে ভালো প্রস্তুতি না জেনে একটা চাকুরি পাওয়া সম্ভব না। একটা কলেজের লেকচারার, একটা স্কুলের লেকচারার, একটা বিসিএস ক্যাডার, আপনি কিছু জানবেন না, শর্টকাট শিখবেন, অলিগলিতে যা ইচ্ছা তাই করবেন, এইগুলো করে আসলে এত বড় চাকরিগুলো পাওয়া সম্ভব না। হাজার হাজার মানুষ, আপনারা জানেন 18 লাখ পরীক্ষা দিবে এই নিবন্ধন পরীক্ষাতে। ফলে এই যে হিউজ সংখ্যক মানুষকে থেকে আপনাকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কিছু জানতে হবে। তো এই পর্যন্ত একটু ক্লিয়ার হলে দু একজন ইয়েস লিখুন, তাহলে আমরা একেবারে মূল আলোচনায় চলে যাব। আমাকে একটু লিখুন যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার, ইয়েস লিখুন, তাহলে আমরা কিন্তু পরে আলোচনায় চলে যাব। এখন এখন তাহলে আমরা যেটা শুরু করব, যে এখান থেকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখান থেকে কিন্তু আমরা আলোচনা শুরু করবো যে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস, এই যে দ্বিতীয়া যে তৎপুরুষ সমাস, এই তৎপুরুষ সমাস এর আরেকটি নাম রয়েছে। দ্বিতীয়া তৎপুরুষ সমাসের আরেকটি নাম হচ্ছে, একে বলা হয় কর্ম তৎপুরুষ। কি তৎপুরুষ বলুন? কর্ম তৎপুরুষ। কারণ আপনারা কিন্তু জানেন এই কেরে দ্বারা প্রশ্নগুলো হলো অবজেক্ট পাওয়া যায় বা সাবজেক্ট পাওয়া যায়, তাই না? তো এখানে আসলে এই যে দ্বিতীয়া তৎপুরুষ সমাসের আরেকটি নাম হচ্ছে কর্ম তৎপুরুষ। ক্লিয়ার? তাহলে এই সংজ্ঞাগুলো আপনাকে একটা বলে দিচ্ছে, আর বাকিগুলো বলবো না। যে তৎপুরুষ সমাসের দ্বিতীয় বিভক্তি লোপ পাই, অর্থাৎ ব্যাস বাক্য থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পাই। ক্লিয়ার? অর্থাৎ যে তৎপুরুষ সমাসে পূর্ব পদ থেকে দ্বিতীয় বিভক্তি লুপ্ত হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাকেই দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। তাহলে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে, সেটি দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে, সেটি তৃতীয় তৎপুরুষ। চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে, সেটি চতুর্থী তৎপুরুষ। অর্থাৎ যে বিভক্তি লোপ পাবে সেই তৎপুরুষ সমাস। ফলে এটা লিখলাম না যে দ্বিতীয় তৎপুরুষ যে সমাস, সেখানে আসলে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস হয়। ক্লিয়ার? দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস হয়। কিন্তু ব্যাস বাক্য করতে গেলে শুধু এইটুকু জানলে এটা হবে না ভাই। এটা আপনি পরীক্ষাতে যেসব এক্সাম্পল গুলো আসবে, সেটা আপনি শুধু এই দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পাবে সেটি দিয়ে আপনি করতে পারবেন না। আপনাকে আরো কিছু জিনিস, কিছু জাদু শেখা লাগবে। এখন সেই শব্দগুলো লিখে দেবো, এরপর যদি আপনি এই শব্দগুলো পরীক্ষাতে দেখেন, চোখ বুঝে আপনি দ্বিতীয় তৎপুরুষ দাগাবেন, কখনোই ভুল হবে না। তাহলে সেই শব্দগুলো কি কি? তো দেখেন এখানে এই কে রে তো থাকবেই, এর পাশাপাশি এখানে কিছু শব্দ থাকে। যদি আমাদের গত, দেন গত আগত, কাছাকাছি শব্দ 6টা লিখবো। গত আগত, আপন্ন আশ্রিত, পাশাপাশি দেখেন সব আ দিয়ে শুরু। আপন্ন আশ্রিত, আপন্ন আশ্রিত। এরপরে প্রাপ্ত এবং অতীত, প্রাপ্ত এবং অতীত। তাহলে দেখুন এটা আমি মুখস্থ করতে 30 সেকেন্ড লাগবে। দেখুন গত আগত একই টাইপের শব্দ, গত আগত, আপন্ন আশ্রিত, প্রাপ্ত অতীত। এবার চোখ বুঝে দুইবার বলার চেষ্টা করুন। তো আমি চোখ বুঝে কিন্তু দুইবার বলতেছি, যে গত আগত, আপন্ন আশ্রিত, প্রাপ্ত অতীত। একটা ব্রেনটা ঠিক আছে কিনা চেক করে দেখুন, এই 6টি শব্দ চোখ বুঝে আপনি বলতে পারেন কিনা দেখুন। গত আগত, আপন্ন আশ্রিত, প্রাপ্ত অতীত। অর্থাৎ দেখবেন যেসব শব্দের শেষে এভাবে গত আছে, আগত আছে, আপন্ন, আশ্রিত, প্রাপ্ত এবং অতীত আছে, দেখবেন সেই প্রত্যেকটি সমাস চোখ কান বুঝে আপনি সেটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস দাগাবেন, আপনার কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে যদি আমি কিছু এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য বোঝা খুবই সহজ হয়। মনে করেন গত দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি এভাবে লিখবেন যে এই যে স্মরণ, এই স্মরণকে আগত, স্মরণকে আগত। তাহলে আপনি অবশ্যই জানেন এই ব্যাস বাক্যের ফলে অবশ্যই এই যে পূর্বপদে যে বিভক্তি কে বিভক্তি, সেই কে বিভক্তি কিন্তু অবশ্যই লুপ্ত হবে। এটি কিন্তু তৎপুরুষ সমাসের নিয়ম, যে পূর্ব পদে বিভক্তি লোপ পায়। তাহলে স্মরণ যোগ আগত, তাহলে এটা আমরা সবাই জানি, এখান থেকে হবে শরণাগত, শরণাগত। এখন ভাইয়ারা, এখন দেখুন আপনাকে পরীক্ষাতে ভাই এইটা দিলে সবাই পারবে, এই ব্যাস বাক্য থেকে সমস্ত পদ করতে দিলে সবাই পারবে। পরীক্ষাতে আপনাকে কি বলে দেবে জানেন? যে শরণাগত এটি কোন সমাস, তখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে ভাই। এখন তো কে বিভক্তির ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনাকে কিন্তু এই নিনজা টেকনিক কাজে লাগবে। গত আগত, আপন্ন আশ্রিত, প্রাপ্ত অতীত,
এইগুলো থাকলে কোনো শব্দের ভিতরে সেটি 100% তৎপুরুষ সমাস হবে। তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ গত আছে আর এটা তো আমি জানি, দ্বিতীয় তৎপুরুষ। তাহলে ব্যাস বাক্য কি হবে? এই যে পূর্বপদ স্মরণ, তার সাথে কে যুক্ত করে দাও, যেহেতু দ্বিতীয়া বিভক্তি কে রে, তাহলে কে যুক্ত করে দাও, তাহলে স্মরণকে আগত, স্মরণাগত। পরীক্ষাতে উল্টাটা আসবে ভাই, উল্টাটা। আর উল্টাটা আসলেই কিন্তু তখন এসব এই কে আছে না রে আছে এটা দেখেই বলে দেবেন, এরকম সুযোগ কিন্তু থাকবে না। এর ভিতরে কিন্তু বিভক্তি নেই। ফলে আপনাকে আগত দেখে চিনতে হবে যে এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আসেন পরেরটা। এরপরে আমরা আরেকটি দেখি যে বিপদকে আপন্ন আছে, এটা তো আমরা জানি, এটা লিখলাম না। এরপরে আমি বলি যে ভারকে প্রাপ্ত। আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সেক্রেটারি, বিভিন্ন সংগঠনের যারা সহসভাপতি, তারা কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার জন্য প্রচুর চেষ্টা করে। যে একদিন যদি সে ভারপ্রাপ্ত হতে পারে, সে আজীবন বলবে যে আমি ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। ক্লিয়ার? কারণ এটি সেই সভাপতি এবং সেক্রেটারির সমতুল্য বোঝাতে সে এটা ব্যবহার করে। এই যে ভারপ্রাপ্ত শব্দটি, দেখুন ভারকে প্রাপ্ত, তাহলে কি হবে বলুন? ভারপ্রাপ্ত। এখন যদি ভারকে প্রাপ্ত দিতে আপনি নর্মালি বুঝছেন, বাট পরীক্ষাতে আসবে ভারপ্রাপ্ত, এটি কোন ধরনের সমাস, তখন আপনি বুঝবেন এটা তৎপুরুষ সমাস এবং দ্বিতীয় তৎপুরুষ সমাস। কারণ গত আগত আপন্ন আশ্রিত প্রাপ্ত অতীত থাকলেই সেটি কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তার ব্যাস বাক্য করার জন্য জাস্ট এই যে পূর্বপদ তার সাথে দ্বিতীয় বিভক্তি যুক্ত করে দেবেন। তাহলে ভার তার সাথে কি রে যুক্ত করলে না, ভার রে প্রাপ্ত তো মেলে না, ভার কে প্রাপ্ত মিলে যায়। তার মানে আপনি খুব সহজে এটি ব্যাস বাক্য করে আপনি এটা দেখে বলতে পারবেন এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এইভাবে না শিখলে সারাদিন সমাজ শিখে যাবেন, পরীক্ষাতে দাগাবেন, ভুল হবে, উত্তর তো হবে না, উল্টা নেগেটিভ মার্কিং খেয়ে আপনার খুব কষ্ট করে পাওয়া মার্ক থেকে মার্কটা মাইনাস চলে যাবে। এরপর যদি আমি আরো একটু বলি, দেবকে আশ্রিত। দেবকে আশ্রিত, আশ্রিত মানে আশ্রয় করে যে চলে, তাহলে এখান থেকে কি পাবো? দেবাশ্রিত। তাহলে দেব যোগ আশ্রিত কি হবে? দেবাশ্রিত। এই যে দেখুন আশ্রিত আছে, এর ফলে আপনি বুঝবেন এটি দ্বিতীয় তৎপুরুষ সময়। এর ব্যাস বাক্য হবে পূর্ব পদের সাথে কে বিভক্তি, দেবকে আশ্রিত। এরপরে যদি এমন আসে যে সংখ্যাকে, সংখ্যাকে অতীত, সংখ্যাকে অতীত, এখান থেকে কি আসবে? আপনারা যেটা সবাই জানেন, সংখ্যাতীত আসে না, যে সংখ্যাতীত সংখ্যক মানুষ এসেছিল। ফলে এই যে অতীত দেখে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে কত সহজে আপনি ব্যাপারটি মনে রাখতে পারবেন। যেহেতু দ্বিতীয় তৎপুরুষ সময় ব্যাস বাক্য কি হবে? সংখ্যা অর্থাৎ পূর্ব পদের সাথে কে বিভক্তি যুক্ত হবে, সংখ্যাকে অতীত। শেষ। ক্লিয়ার? এরপর যদি আমি আর একটা লিখলাম না, ব্যক্তিকে গত, তাহলে হবে ব্যক্তিগত। তার মানে আমি এটার ফিনিশিং টানতে চাচ্ছি, যদি কোনো শব্দের শেষে গত আগত আপন্ন আশ্রিত প্রাপ্ত অতীত এই মাত্র 6টি আসলে শব্দ থাকে, আপনি সেটা চোখ কান বুঝে সেটি দ্বিতীয় তৎপুরুষ সমাস দাগিয়ে দেবেন, ব্যাস বাক্য করবেন পূর্ব পদের সাথে কে বিভক্তি যুক্ত করলে, তাহলেই কিন্তু আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানান যে এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। এইটুকু ক্লিয়ার হলে আমরা সামনে কন্টিনিউ করবো। আপনারা যদি কিছু না বলেন তাহলে ক্লাসটা নেওয়া হবে না। কারণ আসলে আমি তো বুঝছি না যে আপনারা আসলে কেউ আছেন কিনা বা এই ব্যাপারটা আপনার ক্লিয়ার কিনা। তো যদি এইটুকু ক্লিয়ার হন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার অথবা ইয়েস, ইয়েস লিখুন অথবা ক্লিয়ার লিখুন, তাহলে আমরা কন্টিনিউ করব পরে। শ্রী সুনীল ভাইয়া বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। এবার রিবেলিয়াস সবুজ অর্থাৎ বিদ্রোহী সবুজ ভাই লিখেছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে আমি বুঝছি যে আসলে আপনারা অনেকেই আছেন। এবং মাইকেল মধুসূদন দত্ত, আহ দত্ত কুলোদ্ভব কবি, যশোরের সেই সাগরদারি বিখ্যাত কবি, তিনিও লিখেছেন ইয়েস। খুবই ভালো। আসলে মাইকেল মধুসূদন দত্ত নাম পড়লে একটা আলাদা শ্রদ্ধা কাজ করে, কারণ বাংলা সাহিত্যে সব নতুন আধুনিকতার জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু লিখেছিল, তাই না? সেই সতত হেনদ্দমে পরমোর মনে, কত মজা করে পড়তাম। এরপরে এখানে আর দুটা টেকনিক আছে, আর দুইটা টেকনিক আছে, সেটা একটু দেখেন। যে এটা একটু লিখে নেবেন যে সমস্ত পদে, কোন পদে? সমস্ত পদে। সমস্ত পদ মানে কি? নতুন যে শব্দটি তৈরি সেই পদে। সমস্ত পদে চির শব্দ থাকলে, কি থাকলে বলুন? চির, চির শব্দ থাকলে, বাপ যদি ব্যাস বাক্যে, বা ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে ব্যাপিয়া শব্দ থাকলে, কি থাকলে বলুন? ব্যাপিয়া শব্দ থাকলে, ব্যাপিয়া শব্দ যদি থাকে, ব্যাপিয়া শব্দ থাকলে আর কি।
শব্দ থাকলে চিন্তা ছাড়া সেটি দ্বিতীয়া তৎপুরুষ হবে। চিন্তা ছাড়া দ্বিতীয়া তৎপুরুষ হবে, দ্বিতীয়া তৎপুরুষ হবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যে যদি আপনি দেখেন যে কোথাও চির শব্দটি আছে, চির, তাহলে কিন্তু আপনি একটা চোখ কান বুঝে আপনি সেটিকে দ্বিতীয় তৎপুরুষ দাগাবেন। অথবা যদি দেখেন যে কোনো একটি শব্দের ব্যাস বাক্যের ভিতরে যদি দেখেন ব্যাপিয়া শব্দটি আছে, সেক্ষেত্রেও কিন্তু সেটি দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যদি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই, সেটা খুব সহজ হবে। যদি এখানে এরকম একটু দেখুন, লিখলাম চিরকাল, কি লিখলাম? চিরকাল। দেখুন চির আছে কিনা, আছে। যদি আমি এমন বলি চির সুখী, চির সুখী, দেখুন চির আছে। যদি আমি এমন লিখি চিরস্থায়ী, একের পর এক লিখে দিই, দেখেন কতগুলো লিখি চিরস্থায়ী। এরপর যদি আমি লিখি চির বসন্ত, চির বসন্ত। এরপরে যদি লিখি চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। এরপর যদি আমি লিখি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। দেখুন এরকম অনেক শব্দ আছে যার সাথে কিন্তু আমরা এই চির, আরে আমরা তো সেই ছোটকাল থেকে একটা গান শুনে আবেগে পড়ে যেতাম যে চিরদিনই তুমি যে আমার, এই যে চিরদিন, এরকম যে চিরযুক্ত যে শব্দটি থাকবে সেটা চোখ কান বুঝে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আর এটির ব্যাস বাক্য করতে গেলে এই ব্যাপিয়া এই শব্দটিকে আনতে হবে। যেমন চিরকাল, হ্যাঁ, মানে যে শব্দটি, তাহলে কিন্তু এটা হবে। এরপর যদি আপনি লিখুন যে যদি চির সুখী, তাহলে কি হবে বলুন? চির সুখী, তাহলে কি হবে? চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। তার মানে আশা করি পরেরটা লেখা লাগবে না। তারপরে আরেকটা লিখে দিতে, চিরস্থায়ী এর ব্যাস বাক্য কি হবে? সেই একই কথা, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। কত মজা দেখুন, ব্যাপিয়া শব্দ দিলে ব্যাস বাক্য হয়ে যাবে। চির বসন্ত, চিরকাল ব্যাপিয়া বসন্ত, ব্যাপিয়া মানে ধরে, চিরকাল ধরে। চিরকৃতজ্ঞ মানে কি? চিরকাল ধরে কৃতজ্ঞ বা চিরকাল ব্যাপিয়া কৃতজ্ঞ। ক্ষণস্থায়ী, যদি বলে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, তাহলেই কিন্তু ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাপিয়া যদি ব্যাস বাক্যে থাকে, যদি পরীক্ষাতে ব্যাস বাক্য যেহেতু আসবে না, পরীক্ষাতে আপনাকে এই চির সুখী এটি আসলে কোন সময় সেটি জানতে চাইবে। এটা বারবার আসছে পরীক্ষা, একটু দেখবেন যারা নিবন্ধন এবং প্রাইমারি এবং বিশেষ পরীক্ষা দিচ্ছেন, চির সুখী বারবার এসেছে। তখন চির আছে, কোনো টেনশন নেই, জানি চির থাকলে বা ব্যাস বাক্যে ব্যাপিয়া থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আশা করি দ্বিতীয় তৎপুরুষ সমাসের পুরো ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে। এর বাইরে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আর কোনো কিছু আপনাদের জানতে হবে না। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, এর বাইরে কোনো কিছু আপনাদের জানতে হবে না দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে। তাহলে যদি দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, তাহলে নিশ্চয়ই এরপরে আমাদের আলোচ্য বিষয় তৃতীয়া তৎপুরুষ সমাস। কি বলুন? তৃতীয়া তৎপুরুষ সমাস। কারো যদি কোনো সমস্যা হয় সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনারা আমার সামনে নেই, ফলে আসলে আপনার সমস্যাগুলো আমি সরাসরি দেখতে পারছি না। আপনারা লিখলে তখন আমরা সেটা বলতে পারবো। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাসের যা 6টা ওখানকার শব্দ, আর চির আর ব্যাপিয়া, এই 8টি শব্দ মনে রাখলে আর কোনো সমস্যা নেই। এইটুকু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভাইয়া, কারণ বিশেষ পরীক্ষা এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য জায়গাকার মতো এত ক্রিয়েটিভ না। বিশেষ কিন্তু মূলত মুখস্থ, যার মুখস্থ বিদ্যা যত বেশি সে কিন্তু তত ভালো করে এইসব পরীক্ষাতে। তো আপনারা বুঝে মুখস্থ করা প্রতিভাকে মানে উন্নত করে, আর না বুঝে মুখস্থ করা প্রতিভাকে ধ্বংস করে। আপনারা বুঝে পেলেন, এরপরে মুখস্থ করবেন, তাহলে এটা পার্মানেন্ট হবে। তো দেখুন এই যে তৃতীয় তৎপুরুষ, এই তৃতীয় তৎপুরুষের কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে করণ তৎপুরুষ। কি তৎপুরুষ বলুন? করণ তৎপুরুষ। তাহলে দ্বিতীয় নাম ছিল কিন্তু কর্ম তৎপুরুষ, আর এটির আরেকটি নাম করণ তৎপুরুষ। কারণ আমরা বলেছিলাম যে এই যে তৎপুরুষ সমাসের আরেকটি নাম হচ্ছে কারক লোপী সমাস। কারকে যেমন বিভক্তি থাকে, তৎপুরুষ সমাসে সেই বিভক্তিগুলো লুপ্ত হয়ে যায়। ফলে প্রত্যেকটি তৎপুরুষ সমাস প্রত্যেকটি কারকের সাথে মিল আছে। দ্বিতীয়টা ছিল কর্মকারকের সাথে, এরপরে কিন্তু আমরা জানি কর্মকারকের পরেই কিন্তু করণ কারক। এই তৃতীয় যে তৎপুরুষ সমাস সেটি কিন্তু করণ তৎপুরুষ সমাস, কারণ করণে যে সমস্ত উপকরণ বোঝাতে যে সমস্ত বিভক্তিগুলো যুক্ত করা হয়, এখানে সেই বিভক্তিগুলো থাকবে। তাহলে তৃতীয় যে বিভক্তি, সেই বিভক্তিগুলো কিন্তু আমরা সবাই জানি যে তৃতীয় বিভক্তি কিন্তু দ্বারা দেয়া কর্তৃক। কি বলুন? দ্বারা দেয়া কর্তৃক। তার মানে যদি দেখেন যে পূর্ব পদে দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটি বিভক্তি লুপ্ত হয়ে কোনো সমাস হয়েছে এবং যে সমাসে পরপদে অর্থের প্রাধান্য থাকবে, সেটাই কিন্তু আপনার তৃতীয় তৎপুরুষ সমাস। ক্লিয়ার?
তার মানে এখানে দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটি বিভক্তি লোপ পেয়ে সমাস হবে এবং সেই সমাসটি হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে মানে যদি আমি কয়েকটি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটি খুবই ক্লিয়ার হবে, খুবই ক্লিয়ার হবে। যদি আমি এমন লিখি যে মধু, মধু, এই এক্সাম্পলটা বারবার এসেছে, দ্বারা মাখা। দেখবেন অনেক গানে খুব আবেগে বলা হয় যে মেয়েটির যে মধু মাখা চেহারা আসলে আমাকে ইমোশনে ফেলে দিয়েছে। এই মধু মাখা মানে মধু দ্বারা মাখা, মধু একটা উপকরণ যেটি দিয়ে মুখে আসলে মাখা হয়েছে। তাহলে দেখুন দ্বারা রয়েছে, তাহলে এই মধু দ্বারা মাখা, এই দ্বারা তো অবশ্যই আমরা জানি তৎপুরুষ সমাসের বিভক্তিটা লোপ পাবে। তো লোপ পেলে কি হবে? লোপ পেলে বাকি অংশ বসে যাবে, এটা হবে মধু মাখা। কি হয়ে যাবে বলুন? মধু মাখা। এরপরে যদি এমন একটা আসে যে ঢেকি, আগে যে ধান ভানা হতো সেই ঢেকি, তাহলে যদি বলি ঢেকির দ্বারা বা ঢেকির সাহায্যে ছাটা, ছাটা, এই তার মানে এইটিকে কিন্তু বলে ঢেকি ছাটা। দেখবেন বর্তমানে কিন্তু আমরা এই যান্ত্রিক যুগে কিন্তু আমরা ঢেকি ব্যবহার করি না, কিন্তু ঢেকি ছাটা চাল এটি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর এবং ডাক্তাররা কিন্তু বিভিন্ন জায়গায় এই ঢেকি ছাটা চাউল কিন্তু খেতে পরামর্শ দেয়, কারণ এই চাউলে একটা আলাদা ভিটামিন পাওয়া যায়। তাহলে দেখুন ঢেকির দ্বারা ছাটা, এই যে দেখুন ঢেকি একটা উপকরণ, চাউলের অর্থাৎ ধানের গায়ে যে খোসাটা থাকে সেইটিকে আসলে সরানোর একটা উপকরণ হচ্ছে ঢেকি। তাহলে ঢেকি দ্বারা ছাটা, তার মানে দেখেন এই দ্বারা এই যে তৃতীয় আসলে কি আছে? বিভক্তি আছে, অর্থাৎ তৃতীয় বিভক্তি আছে এবং দেখুন ঢেকি কিন্তু একটা উপকরণ। ক্লিয়ার? তার মানে এই জন্য এটাকে কিন্তু করণ তৎপুরই বলে, কারণ করণ কারকের মতো এই ব্যাপারটা দেখতে করণ কারকের মতো। তার মানে ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা। এরপর যদি বলে বাদুর চোষা, অর্থাৎ বাদুর দ্বারা চোষা, অর্থাৎ বাদুর যখন আসলে কোন একটা আম, আপনারা দেখবেন কিছু কিছু আম আছে যে আমের অর্ধেক কিন্তু বাদুরে খেয়ে ফেলে, তখন বলে আরে বাদুর চোষা আম, অর্থাৎ বাদুর কিন্তু ওই আমটাকে চষেছে। ক্লিয়ার? তার মানে এইভাবে দ্বারা দিয়ে কর্তৃক যদি থাকে কোনো একটি সমাসের ব্যাস বাক্যে, সেটি কিন্তু অবশ্যই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, পরীক্ষাতে এই মধুমাখা, ঢেকি ছাটা, এইটা আপনাকে বলবে যে মধুমাখা কোন সমাস, ঢেকি ছাটা কোন সমাস। আপনি প্র্যাকটিস করে অবশ্যই পারবেন, তবে আপনাকে আরো কিছু ব্যাপার জানতে হবে, যে ব্যাপারগুলোই মূলত পরীক্ষাতে আসবে, এই সহজগুলো আসে না। তো আপনারা এখানে একটা নোট লিখে নিন। এই নোটটি যদি আপনারা লিখেন তাহলে আপনাকে এই তৃতীয় তৎপুরুষ সমাসে আর কেউ আটকাতে পারবে না। এটুকুই আসলে আমরা এই বেসিকটা এখানে তৈরি করব। এখানে একটু লিখুন সবাই যাদের কাছে খাতা আছে, আর যদি না থাকে তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি এই যে লেকচারটি সেটি আপনার পিকচার আকারে পেজে আপলোড করব। তো দেখুন পরপদটি যদি, পরপদটি যদি উন, যদি এমন থেকে উন, তারপরে হীন, তারপরে শূন্য, শূন্য, এরপরে কম, হ্যাঁ কম ইত্যাদি শব্দ থাকে বা এইসব শব্দ হয়, শব্দ হয়, তাহলে তৃতীয়া তৎপুরুষ হবে। শেষ, তাহলে কি হবে? তৃতীয়া তৎপুরুষ হবে। এইগুলোই আমরা মূলত পারি না, তৃতীয়া তৎপুরুষ হবে। এইগুলো বারংবার পরীক্ষায় আসে। এই চারটি শব্দ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি চোখ বুঝে এই চারটি শব্দ বলেন, না বললে বুঝবেন যে আসলে আপনার মেধা শেষ। ফলে আপনি একটু চোখ বুঝে এই চারটি শব্দ দু একবার বলার চেষ্টা। উনহীন শূন্য কম, উনহীন শূন্য কম। জ্ঞানহীন না বলে কি উনহীন শূন্য কম। যার জ্ঞানহীন তার তো জ্ঞান শূন্য হয়ে গেছে, তার জ্ঞান কম আছে। এই জ্ঞানহীন দিলে আপনি কিন্তু ব্যাপারটা মনে রাখতে পারবেন যে উনহীন, যার জ্ঞান শূন্য এবং তার জ্ঞান কম আছে। ক্লিয়ার? উনহীন শূন্য কম। এই চারটি যদি কোন শব্দের মাঝে খুঁজে পান, এই চারটি মানে পরপদে, তাহলে সেটি 100% তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। যেমন এটি বারংবার এসেছে, এক দ্বারা, এক দ্বারা উন, এটি আসছে। এটাকে আসলে ব্যাস বাক্যর ফলে যে সমাসটা তৈরি, এটা হবে একন। এরপর দেখুন এটা পরীক্ষাতে এসেছে যে পোয়া দ্বারা কম, পোয়া দ্বারা কম। এর ফলে সমস্ত পদটি হবে পোয়া কম। কি হবে বলুন? পোয়া কম। ক্লিয়ার? এই দেখুন কম দেখে আপনি আইডিয়া করে ফেলতে পারবেন, এইটুকু কিন্তু ভাই নর্মালি আপনি করতে পারবেন না পরীক্ষার হলে, এটা প্র্যাকটিস না করে গেলে। তাহলে দেখুন এই কম দেখে কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন এটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। তখন কিন্তু আপনি দেখবেন তৃতীয়া তৎপুরুষ সমাস, তার মানে পূর্ব পদের সাথে দ্বারা দিয়ে কর্তৃক বিভক্তি দিলে তো ব্যাস বাক্য হয়ে যাবে। তাহলে পোয়া দ্বারা কম, শেষ কাজ। এরপর দেখুন চরিত্রহীন, তার মানে কি চরিত্র, চরিত্র দ্বারা, দ্বারা
চরিত্রহীন, অর্থাৎ তাকেই কিন্তু আমরা চরিত্রহীন বলি। কি বলি বলুন? চরিত্রহীন। এরপরে দেখুন, জ্ঞান দ্বারা শূন্য, তাকে কিন্তু জ্ঞান শূন্য বলে। জ্ঞান দ্বারা শূন্য, অর্থাৎ যার জ্ঞান একেবারেই নেই, শূন্য, তাকে কিন্তু আমরা জ্ঞান শূন্য বলি। জ্ঞান শূন্য। তাহলে আপনি পরীক্ষা হলে যদি এভাবে দেখেন যে কোথাও এভাবে শূন্য আছে, হীন আছে, কম আছে, উন আছে, এটি দেখা মাত্র আপনি চোখ কান বুঝে সেটিকে তৃতীয়া তৎপুরুষ সময় দাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনার উত্তর হয়ে যাবে। আশা করি এই তৃতীয়া তৎপুরুষ সমাস এই পর্যন্ত আপনার ক্লিয়ার হয়েছে। এখন আমরা এখানে আরেকটি ব্যাপার রয়েছে, আমরা কিন্তু বলেছিলাম এই যে তৃতীয়া যে তৎপুরুষ সমাস সেটি সেটি কিন্তু আসলে আপনার করণ কারকের মতো, অর্থাৎ সেটির আরেকটি নাম কিন্তু করণ তৎপুরুষ। ফলে করণ কারকে কিন্তু আমরা জানি উপকরণ থাকে। কি থাকে বলুন? উপকরণ থাকে। তো যদি এটা একটু মনে রাখবেন যে উপকরণ বাচক বিশেষ্য, উপকরণ বাচক বিশেষ্য পূর্ব পদে বসলেও, পূর্ব পদে বসলেও বসলেও কি হবে বলুন? তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। সবসময় মনে রাখবেন তৃতীয়া তৎপুরুষ সমাস যদি অপশনে থাকে, আপনি দেখবেন যে এটার করণ কারকের সাথে কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে আপনার এটা মানে খুঁজে পাওয়া খুব সহজ হবে। তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, খুবই সহজ হবে, আপনারা এটা সবাই পছন্দ করেন, যে হীরক, হীরক মানে কি? ডায়মন্ড, তাই না? সে হীরক দ্বারা খচিত, অর্থাৎ হীরক খচিত, হীরক দ্বারা খচিত মানে কি? হীরক খচিত। এই যে দেখুন হীরক কিন্তু এই খচিত করার একটা উপকরণ। তার মানে আবার যদি এটা বারংবার পরীক্ষাতে এসেছে যে রত্ন দ্বারা শোভিত, রত্ন দ্বারা কি বলুন? শোভিত। তাহলে এটি কি হবে বলুন? রত্ন শোভিত, রত্ন শোভিত। এই যে শোভিত করা বা সাজানোর একটি উপকরণ হচ্ছে রত্ন, এবং এখানে কিন্তু দ্বারা দিয়ে কর থেকে তৃতীয়া বিভক্তি রয়েছে। ফলে এই যে রত্ন শোভিত, হীরক খচিত, স্বর্ণমণ্ডিত, চন্দন চর্চিত, এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো পূর্ব পদে উপকরণ বাচক বা বিশেষ্য। ক্লিয়ার? সেটি দেখেই আপনারা শিওর হয়ে যাবেন যে এটি কিন্তু আসলে কি হবে বলুন? এটি আসলে আপনার তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। এরপরে আসলে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস একটু দেখুন যে আসলে আপনারা কিভাবে চতুর্থী তৎপুরুষ সমাসটি শিখে ফেলতে পারবেন। এই চতুর্থী তৎপুরুষ সমাসটি শেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু বলেছিলাম এই দ্বিতীয়া বিভক্তি আর চতুর্থী বিভক্তি দুটি দেখতে একই রকম। দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে রে, আবার এই চতুর্থী বিভক্তি সেটিও কিন্তু এই যে দ্বিতীয়াও কিন্তু কে রে, আবার কিন্তু এই যে চতুর্থী সেটিও কিন্তু এইভাবে কে রে। ফলে কে রে থাকলে আপনি দ্বিতীয়া দাগাবেন না চতুর্থী দাগাবেন, পরীক্ষার অপশনে কিন্তু অনেক সময় দুটাই থাকে, কে রে দিয়ে দুটাই থাকে। ফলে এই পার্থক্যটা আপনি খুব ভালো করে না বুঝলে আপনি কিন্তু পরীক্ষাতে ভুল করবেন। তো আসলে আমরা কারোকে এই ব্যাপারটা যেভাবে বলতাম যে এই চতুর্থী যে বিভক্তি সেটি আসলে সম্প্রদান কারকের বিভক্তি। কি বিভক্তি বলুন? সম্প্রদান কারকের বিভক্তি। কারকের বিভক্তি আমরা এটা কারকে এভাবে বলতাম, এখানে হুবহু সেরকম না, তবে কিছুটা সেরকম। সম্প্রদান কারকে বিভক্তি, সম্প্রদান মানে নিঃস্বার্থ ভাবে যদি কাউকে দান করে দেন। যেমন ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে যে কাপড় দেওয়া হয় সেই কাপড় সে যদি নির্দিষ্ট ডেটের ভিতর না দিতে পারে, তাই আমরা অনেকে যে তার কলার চেপে ধরি, ফলে তার থেকে অবশ্যই কাপড় ব্যাগ দেওয়া লাগবে। কিন্তু যদি আপনি কোনো বস্ত্রহীনকে কাপড় দেন, শীতকালে যে মানে বস্ত্রহীনকে যে আপনি বিভিন্ন বস্ত্র দান করতেছেন সেটিকে নিঃস্বার্থ ভাবে দিচ্ছেন, অর্থাৎ যখন আপনি একেবারে কমপ্লিটলি ফ্রি দিয়ে দেবে না, কখনোই নেবেন না, সেইগুলো কিন্তু চতুর্থী বিভক্তি। এটি কারকে শিখেছিলাম। ফলে এখানে সেই আইডিয়াটা কিছুটা কাজে লাগবে। এর পাশে একটি ব্যাপার কাজে লাগবে, সেই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইনটাই কিন্তু আপনাদের জন্য বেশি দরকার হবে। এই লাইনটা কিন্তু বেশি দরকার হবে যে দ্বিতীয়া এবং চতুর্থীর ভিতরে কিন্তু কি পার্থক্য। তো জাস্ট এখানে একটু মনে রাখবেন যে কে, কে দ্বারা, কে দ্বারা দ্বিতীয়া তৎপুরুষ সমাসে, দ্বিতীয়া বা কে দ্বিতীয়া তৎপুরুষ সমাসে, দ্বিতীয়া তৎপুরুষ সমাসে শুধুই বিভক্তির কাজ করে। কি কাজ করে বলুন? শুধুই বিভক্তির কাজ করে, বিভক্তির কাজ করে।
কাজ করে। কিন্তু কে চতুর্থী তৎপুরুষ সমাসে জন্য অর্থে কাজ করে। চতুর্থী তৎপুরুষ সমাসে তৎপুরুষ সমাসে জন্য অর্থে, অর্থাৎ এখানে আসলে এটি দ্বারা জন্য বোঝায়। কি বোঝায় বলুন? জন্য অর্থে কাজ করে, কাজ করে। তো একটু যদি আমি এক্সাম্পল লিখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করে আমি বললাম যে বইকে পড়া। কি পড়া বলুন? বইকে পড়া। তাহলে এটি কি হবে? বই পড়া। আর যদি আমি বলি যে গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, তাহলে এখানে হবে গুরু ভক্তি। কি হবে বলুন? গুরু ভক্তি। ক্লিয়ার? তাহলে আপনি একটু ক্লিয়ার করে দেখুন যে এই যে বইকে পড়া, এখানে কে দ্বারা শুধুই আসলে ডিনোট করতেছে আমি কাকে পড়তেছি, অর্থাৎ এটা শুধুই বিভক্তির কাজ করে। কিন্তু গুরুকে ভক্তি মানে কি? গুরুর জন্য ভক্তি। দেখুন তো, বইয়ের জন্য পড়া, ভাই বইয়ের জন্য পড়ি না আমি আমার নিজের চাকুরি পাওয়ার জন্য পড়ি? বইয়ের জন্য তো আমি পড়ি না। এই কে জাস্ট এই বইয়ের সাথে পড়ার সম্পর্ক স্থাপন করেছে। দ্যাটস এই কে শুধুই দেখুন বিভক্তি কাজ করবে। কিন্তু গুরুকে ভক্তি, এটি দ্বারা কিন্তু গুরুর জন্য ভক্তি। ক্লিয়ার? এবং গুরুকে যে ভক্তি করায় সেটা নিঃস্বার্থ ভাবে করা হয়। সে নিঃস্বার্থ যে ভক্তি সেটি কিন্তু সম্প্রদানের মতো। ফলে আপনি খুব সহজেই এটি আইডিয়া করতে পারবেন যে এটি আসলে চতুর্থী তৎপুরুষ হবে আর এটি দ্বিতীয়া হবে। এটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় দু একজন ইয়েস লিখুন যে হ্যাঁ ভাইয়া দ্বিতীয় এবং চতুর্থী ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। আমি সামারি করতেছি, এখানে যে কে থাকবে সেটি শুধুই বিভক্তির কাজ করবে, কোনো নিঃস্বার্থ ব্যাপার হিসেবে কাজ করবে না। চতুর্থীর ক্ষেত্রে এক্ষেত্রে নিঃস্বার্থ হিসেবে কাজ করবে এবং এই কে সবসময় জন্য অর্থ প্রদান করে। কি অর্থ প্রদান করে? জন্য অর্থ। যেমন গুরু জন্য ভক্তি, একেই কিন্তু আসলে গুরু ভক্তি বলে। আমরা আরো অনেকগুলো এক্সাম্পল দেবো, তখন ব্যাপারটি আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। তো আপাতত এইটুকু বলুন যে এই ব্যাপারটি ক্লিয়ার কিনা। যেমন আপনাকে আরো কিছু এক্সাম্পল দিই, তাহলে এই কে যে সবসময় জন্য বিভক্তি বোঝায় সেটি আপনারা ক্লিয়ার হতে পারবেন। যেমন আমরা বললাম যে দেবের, দেবের জন্য, দেবের জন্য দত্ত। তাহলে দেখুন এই যে দেবকে দত্ত মানেই কিন্তু যে দেবের জন্য দত্ত আর কি। তাহলে দেখুন দেবের জন্য দত্ত বা দেবকে দত্ত, এর ফলে আসলে যে শব্দটি পাবো দেব দত্ত। ক্লিয়ার? এই যে দেখুন আপনি এখানে দেবের জন্য দত্ত বা যদি লিখতেন দেবকে দত্ত, যাই লিখতেন তার ফলে সমস্ত পদটা আমরা যেটি পেতাম সেটি হচ্ছে দেব দত্ত। কি দত্ত? দেব দত্ত। ক্লিয়ার? ফলে এখানে দেখুন জন্য অর্থ প্রকাশ করে। এরপরে একটা খুব সুন্দর এক্সাম্পল দেখুন, অনাথ, অনাথদের জন্য, অনাথদের জন্য আশ্রম। আশ্রম মানে ঘর, তাই না? এই অনাথদের জন্য যে আশ্রম তাকেই কিন্তু অনা অনাথাশ্রম বলে। হ্যাঁ, অনাথাশ্রম মানে অনাথদের আশ্রম। তাহলে এই যে দেখুন এখানে জন্য অর্থ প্রকাশ করবে। অনেক সময় দেখবে কে নেই, তো যদি দেখেন কোথাও জন্য আছে তাহলে সেটাও কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হবে। ক্লিয়ার? এরপর আর আমি লিখলাম না। সভার জন্য মঞ্চ, সভা মঞ্চ। এরপর রান্নার জন্য ঘর, রান্নাঘর। শান্তির জন্য নিকেতন, শান্তি নিকেতন। তাহলে এই প্রত্যেকটি শব্দই কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হবে। প্রত্যেকটি শব্দ কি হবে বলুন? চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এবং চতুর্থী তৎপুরুষ সমাসের আরেকটা নামই হচ্ছে নিমিত্ত, নিমিত্ত তৎপুরুষ। কারণ নিমিত্ত মানে জন্য, নিমিত্ত মানে কি? জন্য। ক্লিয়ার? অর্থাৎ এটি দ্বারা সবসময় জন্য বোঝায়। কি বোঝাবে বলুন? জন্য বোঝাবে। এর ব্যাস বাক্যের মাঝে জন্য দিলে উত্তরটা মিলে যাবে। তাহলে আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে, চতুর্থী যে তৎপুরুষ সমাস। তবে এর বাইরেও আরো কিছু এক্সেপশনাল ব্যাপার আছে, আর সেখান থেকে কিন্তু মূলত পরীক্ষাতে প্রশ্ন হয়। আমরা বইয়ে এই পর্যন্ত শিখি, এরপরে যখন পরীক্ষাতে যাই, যখন দেখি যে সারা জীবন সমাজ শিখলাম কিন্তু পরীক্ষাতে কিছুই কমন পাইলাম না, তখন কিন্তু খারাপ লাগে। কারণ এইটুকুর বাইরে আপনাকে আরো কিছু শেখা লাগবে। আর এইটুকু এখন যেটা শেখাচ্ছি এটাই মূলত পরীক্ষাতে আসবে। তো এটা একটু আপনি মনে রাখতে হবে যে পূর্ব পদে, কোন পদে বলুন? পূর্ব পদে, সরি, এটা হবে পরপদে। পরপদে যদি তিনটি শব্দ খুঁজে পান, আগার। কি? আগার মানে ঘর। আগার মানে কি? হিমাগার পড়ছেন না, মানে হিমের যে ঘর সেটা কিন্তু হিমাগার বলে। পাঠাগার,
পাঠের যে ঘর, পাঠাগার। ক্লিয়ার? যদি কোনো পূর্ব পদে যদি আপনি আগার, আলয়, আলয় এবং যাত্রা, এই তিনটি শব্দ একটু দেখুন, আগার, আলয় এবং যাত্রা। যদি এটা আপনি পরপদে যদি দেখেন যে আগার আছে, আলয় আছে এবং যাত্রা, এই তিনটি শব্দ আছে, তাহলে সেগুলো চিন্তা ছাড়া, চিন্তা ছাড়া সেই শব্দগুলো চতুর্থী তৎপুরুষ সমাস হবে। আমি এক্সাম্পল দিলেই ব্যাপারটি খুবই ক্লিয়ার হবে, বাট আপনি এই তিনটা শব্দ দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে এই তিনটা শব্দ। যেমন যদি আমরা আপনাকে এক্সাম্পল দিই যে ভজনের জন্য আলয়, প্লিজ এটা একটু লিখুন তো, এর সমস্ত পদটা কি হবে, যে ভজনের জন্য আলয়, ভজনের জন্য আলয়, এর ফলে কি হবে আসলে সেটা একটু লিখুন। আমি আরো কিছু এক্সাম্পল আপনাদের লিখে দিচ্ছি। এরপরে যদি আমরা লিখি যে গবেষণার জন্য আগার, গবেষণার জন্য, জন্য আগার, তাহলে কি হবে একটু লিখুন প্লিজ। এরপরে যদি আমরা লিখি যে গ্রন্থের জন্য আগার, গ্রন্থের জন্য আগার, গ্রন্থের জন্য আগার, তাহলে কি হবে। এরপরে যদি আমরা লিখি যে জয়ের জন্য যাত্রা, জয়ের জন্য, জন্য যাত্রা, তাহলে কি হবে। তীর্থের জন্য যাত্রা, কি হবে, তীর্থের জন্য যাত্রা, তীর্থের জন্য যাত্রা। এরূপ আপনি চাইলে যুদ্ধ যাত্রা, হজ যাত্রা, বিভিন্ন কিছু লিখতে পারবেন। এগুলো একটু প্লিজ কমেন্ট করে জানান। ভজনের জন্য আলয়, এর ফলে কি তৈরি হবে, এর ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ভজনালয়। কি তৈরি হবে বলুন, ভজনালয়। এরপর দেখুন গবেষণার জন্য আগার, এর ফলে যেটা তৈরি হবে গবেষণাগার। কি তৈরি হবে বলুন, গবেষণাগার। এরপরে গ্রন্থের জন্য আগার, এর ফলে আপনি বুঝতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু কি হবে বলুন, গ্রন্থাগার, গ্রন্থাগার। এরপর জয়ের জন্য যাত্রা, এর ফলে যেটা তৈরি হবে জয় যাত্রা। কি তৈরি হবে বলুন, জয় যাত্রা। এবং তীর্থের জন্য যাত্রা, এর ফলে যেটা হবে তীর্থযাত্রা, তীর্থযাত্রা। এরপরে হজ যাত্রা হতে পারে, যুদ্ধ যাত্রা হতে পারে। তার মানে আমরা এখান থেকে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, যদি কোনো শব্দের শেষে এই যে আলয়, আগার এবং যাত্রা থাকে, তাহলে আপনি চোখ কান বুঝে সেটি 100% শিওর থাকবেন যে সেটি 100% শিওর যে সেটি চতুর্থী তৎপুরুষ সমাস হবে। কি হবে বলুন, চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এইটুকু আমরা অনেকে জানি না, ফলে আমরা কিন্তু ভুল করি, এবং এইগুলো কিন্তু বারংবার পরীক্ষাতে এসেছে। ক্লিয়ার? একটু যদি ক্লিয়ার হন চতুর্থী তৎপুরুষ সমাসে, এর বাইরে কিছু আপনার পড়া লাগবে না, এবং ব্যাস বাক্যের মাঝে জন্য থাকবে, এই ব্যাপারটা মনে রাখবেন। যদিও বিভক্তি কেরে, বাট আসলে এখানে কেরের থেকে ওই কে দ্বারা আসলে জন্য বোঝায়, ফলে জন্য দিলে আসলে ব্যাস বাক্যটি মেলে। জয়ের জন্য যাত্রা, তীর্থের জন্য যাত্রা, গ্রন্থের জন্য আগার। ক্লিয়ার? এবং আলয়, আগার, যাত্রা থাকলে সেটি চোখ কান বুঝে সেটি কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু কয়েকজন কমেন্ট করে জানান। যদি আপনারা কমেন্ট করে না জানান তাহলে বুঝবো কেউ বুঝছে না, তাহলে আর ক্লাসটা আর কন্টিনিউ করবো না। তো প্লিজ একটু জানান যে আসলে আপনারা ক্লিয়ার কিনা। আর সমস্যা থাকলে সেটা বলেন, বাট আপনারা পার্টিসিপেট না করলে আসলে তো কঠিন হয়ে যায় মানে ব্যাপারগুলো কন্টিনিউ করা। চতুর্থী তৎপুরুষের এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার হলে ইয়েস লিখুন অথবা ক্লিয়ার লিখুন, তাহলে আমরা পঞ্চমী শুরু করব। আর যদি আপনারা কিছু না লিখেন তাহলে বুঝবো যে না, এখানে আপনারা কেউ বুঝছেন না, দ্যাটস ওয়াই আসলে মানে ব্যাপারটি আসলে কন্টিনিউ করা উচিত হবে না। শ্রী সুনীল ভাই বলছে অফকোর্স ক্লিয়ার। ইসমাইল হোসাইন ভাইয়া বলছে দারুন ভিডিও ক্লাস। পূজা অধিকারী আপু লিখেছে ইয়েস, তার মানে বলছে যে ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। দ্যাটস ওয়াই আমি অনেক খুশি হলাম এবং কন্টিনিউ করবো। আপনারা একটু পার্টিসিপেট করেন, কারণ পার্টিসিপেট না করলে আসলে আমি তো শিওর হতে পারছি না যে আসলে আমি সামনে কন্টিনিউ করবো কিনা। তো এরপরে দেখুন পঞ্চমী, কি বলুন, পঞ্চমী তৎপুরুষ সমাস, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তৎপুরুষ সমাস। এবং আমি বলেছিলাম যে প্রত্যেকটি যে তৎপুরুষ সমাস তার কিন্তু কারকের সাথে মিলে একটি নাম রয়েছে। তাহলে এই যে পঞ্চমী যে তৎপুরুষ সমাস, সেই পঞ্চমী তৎপুরুষ সমাসের নাম হচ্ছে কি বলুন, পঞ্চমী তৎপুরুষ সমাসের নাম হচ্ছে অপাদান তৎপুরুষ। কি তৎপুরুষ? অপাদান
তৎপুরুষ। আমরা কারক নিয়ে অনেকেই ক্লাস নেওয়ার জন্য আমাদের রিকোয়েস্ট করেছিলেন, আমরা অবশ্যই কারক নিয়ে ক্লাস নেব। সুমাইয়া বিনতে আজিজ আপু লিখেছে ক্লিয়ার, তার মানে অনেকেই ক্লিয়ার হয়েছে, আমি খুব খুশি হলাম। এখন দেখুন আপু, যে পঞ্চমী যে তৎপুরুষ সমাস, তাহলে আমরা কিন্তু এই পঞ্চমী যে বিভক্তি সেটা কিন্তু আমরা সবাই জানি, ফলে এই পঞ্চমী বিভক্তি নিয়ে কিন্তু আমাদের সমস্যা হয় না। অর্থাৎ হতে থেকেছে, পঞ্চমী বিভক্তি গুলো কি বলুন? হতে, থেকে, চেয়ে। আমরা তো এই বিভক্তি সবাই মুখস্থ করেছি। যদি ব্যাস বাক্যে হতে থেকে চেয়ে থাকে তাহলে, এবং এই হতে থেকে চেয়ে যদি লুপ্ত হয়ে এবং যদি নতুন শব্দ গঠন করে এবং সেখানে পরপদে অর্থের প্রাধান্য থাকে, সেটি কিন্তু পঞ্চমী তৎপুরুষ সময়। এখানে সংজ্ঞা দিয়ে সময় নষ্ট করব না। যে হতে থেকে চেয়ে এইগুলো থাকলে পঞ্চমী তৎপুরুষ। আর পঞ্চমী তৎপুরুষ বোঝার সব থেকে যে নিনজা টেকনিক, সেটি হচ্ছে যে পঞ্চমী তৎপুরুষ সমাস এটি একটি অপাদান কারক। অর্থাৎ এটা অপাদান কারক আসলে যেমন আসলে আচরণ করে, অর্থাৎ অপাদান কারক মানে কি? যা থেকে কোনো কিছু গৃহীত হয়, যা থেকে কোনো কিছু বিচ্যুত হয়, যা থেকে কোনো কিছু ভীত হয়, মুক্ত হয়, পালানো হয়, ভ্রষ্ট হয়, এই টাইপের ব্যাপারগুলো কিন্তু আমরা পড়েছিলাম যে অপাদান কারকে। ফলে পঞ্চমী তৎপুরুষটা আসলে অপাদান কারকের মতো। ক্লিয়ার? তার মানে হতে থেকে চেয়ে থাকবে। এর পাশাপাশি দেখুন আমি একটা মানে ছক আঁকাচ্ছি, এটি দেখলে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। একটু যদি খাতা থেকে এভাবে লিখে নেন যে পূর্ব পদ থেকে পরপদে, পূর্ব পদ থেকে পরপদে যদি অপাদান কারকে যেমন কাহিনীগুলো ঘটে, সেই রকম যদি কোনো কিছু আপনার সাথে ঘটে থাকে, যেমন আপনি দেখছেন যে পূর্ব পদ থেকে পরপদে জন্ম হচ্ছে কোনো কিছুর, এক্সাম্পল যদি ক্লিয়ার হবে আপাতত লিখে নিন যে পূর্ব পদ থেকে পরপদে যখন যাচ্ছেন দেখছেন জন্ম হলে, অথবা কোনো কিছু সৃষ্টি হলে, সৃষ্টি হওয়া আর জন্ম হওয়া একই কথা, তাও লিখে দিলাম সৃষ্টি হলে। যদি দেখছেন কোনো কিছু মুক্ত হলো, মুক্ত হলে, আপনি দেখলেন যে পূর্বপদ থেকে পরপদে যাওয়ার সময় কোনো কিছু হারিয়ে গেল, হারিয়ে গেলে। আপনি দেখছেন পূর্বপদ থেকে পরপদে যাওয়ার সময় কোনো কিছু পালিয়ে গেলে, কি মজা, হারিয়ে গেলে, পালিয়ে গেলে। এরপরে যদি দেখেন যে পূর্বপদ থেকে পরপদে যাওয়ার সময় কোনো কিছু বিচ্যুত হলে, বিচ্যুত হলে, অর্থাৎ অপাদান কারকে ভাই যা ঘটে, এখানে শুধু সেই কনসেপ্টটা মনে রাখলেই কিন্তু আপনার 50% ক্লিয়ার। যে এখন একটা এক্সাম্পল দিলে আপনি ব্যাপারটি ক্লিয়ার হবেন। আপনারা জানেন এই সাপ মানে পাপ বা আসলে অভিশাপ, এই যে অভিশাপে কিন্তু এই সাপটা থাকে, সেই থেকে সাপ থেকে মুক্ত। আমরা জানি হিন্দু বা সনাতন ধর্মে ঈশ্বর কিন্তু বিভিন্ন বর দিত, বর দেওয়া মানে ভালো কিছু দেয়া, আর সাপ দেওয়া মানে আসলে সেখানে অভিশাপ মানে খারাপ, বদদোয়া করা। ক্লিয়ার? তাহলে এই সাপ থেকে মুক্ত, তাহলে দেখুন এই যে পূর্বপদ কি সাপ, সেখান থেকে পরপদে আপনি মুক্ত হচ্ছেন, কি হচ্ছেন বলুন? মুক্ত হচ্ছেন। দেখুন পূর্বপদ থেকে পরপদে মুক্ত হচ্ছেন, অর্থাৎ সাপ থেকে মুক্ত হচ্ছেন। তার মানে কি হলো? এখানে সাপ মুক্ত, কি হলো বলুন? সাপ মুক্ত। তার মানে মুক্ত হয়ে গেলেন, কত মজা। এরপর যদি আমি বলি যে দায় থেকে মুক্ত, এটা লিখলাম না, দায় থেকে মুক্ত, তাহলে দায় হচ্ছে পূর্বপদ, সেখান থেকে মুক্ত হলেন, পরপদে মুক্ত হলেন, দায় মুক্ত। তাহলে কত সহজ। এরপর দেখেন সত্য হতে ভ্রষ্ট, সত্য হতে ভ্রষ্ট, বা এইভাবে লিখলাম সত্য হতে ভ্রষ্ট বা বিচ্যুত। ভাই ভ্রষ্ট হওয়া মানে কি? পথভ্রষ্ট হওয়া মানে কি? পথ বিচ্যুত হয়ে যাওয়া না, সঠিক পথ হারিয়ে ফেলা না, পালিয়ে যাওয়া না। তাহলে মানে সঠিক পথ, সত্য পথ হতে আপনি যদি আসলে এই যে হারিয়ে যান বা বিচ্যুত হন, তাহলেই কিন্তু আসলে ভ্রষ্ট বলা হয়। তার মানে এই যে দেখুন পূর্ব পথ থেকে পরপদে আপনি ভ্রষ্ট হয়ে যাচ্ছেন, এখান থেকে হারিয়ে যাচ্ছেন, বিচ্যুত হচ্ছেন। তার মানে এই যে সমাস সত্য ভ্রষ্ট, সেটি কিন্তু একটি কি সময় বলুন? পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে যদি আমি বলি প্রাণ অপেক্ষা অধিক, তাহলে এখানে কি হবে বলুন? প্রাণ অপেক্ষা অধিক। এই যে দেখুন থেকে, থেকে মানে কি? প্রাণের থেকে অধিক, তার মানে প্রাণাধিক। তার মানে হতে থেকেছে, অথবা যদি দেখেন যে জন্ম হলো, সৃষ্টি হলো, মুক্ত হলো, এরকম থাকে, তাহলে সেখান থেকে কি হবে বলুন? সেখান থেকে আপনার যে তৎপুরুষ সমাসটি পাবেন সেটি পঞ্চমী তৎপুরুষ সমাস। আর একটি এক্সাম্পল দিলে সব থেকে আপনার ক্লিয়ার হবে, সেটি একটু দেখুন। এটা কিন্তু বারবার এসেছে, আপনার এক্সাম্পল দেখলেই কিন্তু ক্লিয়ার হবেন। যে জেল হতে পলাতক, জেল হতে পলাতক, তার মানে কি বলুন? জেল পলাতক,
দেশ হতে পলাতক, তাহলে কি হবে? দেশ পলাতক। তাহলে এই যে দেখুন, এই জেল, এটি পূর্বপদ, সেখান থেকে দেখুন কোনো কিছু কি হলে, এই যে দেখুন পালিয়ে গেলে, পলাতক মানে কি? পালিয়ে যাওয়া না? তার মানে আপনি জাস্ট এই অপাদান কারকের মতো এই ব্যাপারটি জাস্ট মানে পূর্বপদ থেকে পরপদে কোনো কিছু জন্ম, সৃষ্টি, মুক্ত, হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, বিচ্যুত হওয়া। আর বিভক্তি হতে থেকেছে, এই 3-4টি ব্যাপার যদি আপনার ব্রেনে থাকে, তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস চিনতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আমি যদি আরো কিছু এক্সাম্পল দিই, যেমন দেখুন মেঘ হতে মুক্ত, তার মানে কি? মুক্ত হয়ে গেল। এরপর যদি বলি ঋণ হতে মুক্ত, তার মানে দেখুন এই যে ঋণ থেকে মুক্ত হলো, তার মানে সেখানে বের হয়ে গেল। এই যে হতে থেকে চাওয়া এবং মুক্ত, জন্ম, সৃষ্টি, হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, বিচ্যুত, এই কয়েকটি ব্যাপার থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। একটু বলুন তো পঞ্চমী তৎপুরুষ সমাসটা সহজ, আপনারা এইটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার হলে আমরা ষষ্ঠী যে তৎপুরুষ সমাস, সেই তৎপুরুষ সমাসে চলে যাব। প্লিজ একটু আপনারা কমেন্ট করে লিখুন যে হ্যাঁ স্যার বা ভাইয়া, পঞ্চমী তৎপুরুষ সমাস আমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে আমরা কিন্তু এখন এই যে ষষ্ঠী যে তৎপুরুষ সমাস, সেই ষষ্ঠী তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূজা অধিকারী আপু লিখেছে ক্লিয়ার, এবং ইসমাইল হোসেন ভাইয়া লিখেছে ক্লিয়ার। তার মানে আমি মোটামুটি শিওর যে ক্লাসটি আপনাদের বোধগম্য হচ্ছে। তার মানে ষষ্ঠী যে তৎপুরুষ, এটি কিন্তু আমাদের জন্য আরো সহজ, কারণ ষষ্ঠী মানে কি? ষষ্ঠী যে বিভক্তি, এখানে তাহলে পূর্ব পদ থেকে র এবং এর, আমরা জানি এই দুটাই কিন্তু ষষ্ঠী বিভক্তি। এবং আমরা যা কারক পড়ে এসেছি, এই যে নাসির হোসেন ভাই লিখেছে বোটা খসা, তাহলে খসে যাওয়া মানে মুক্ত হওয়া না? তাহলে বোটা হতে কোনো কিছু বিচ্যুত হওয়া, বোটা হতে মুক্ত হওয়া, বোটা থেকে খসে পড়া। তার মানে আপনি কিন্তু খুব সহজেই বুঝবেন, হ্যাঁ খসে যাচ্ছে, মুক্ত বা বিচ্যুত হচ্ছে, তার মানে এটি কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। অর্থাৎ অপাদান কারকের কনসেপ্ট আর হতে থেকেছে, এইটুকু মনে রাখলে আপনার কোনোদিন এই ষষ্ঠী তৎপুরুষ সমাস কখনোই ভুল হবে না। এরপর দেখুন এই যে ষষ্ঠীতে তৎপুরুষ সমাস, সেটি বিভক্তি কিন্তু রয়ের, এই দুটা কিন্তু ষষ্ঠী বিভক্তি। এবং আমরা জানি রয়ের এগুলো কিন্তু আসলে সম্বন্ধ পদ, আমরা কিন্তু কারকে পড়েছি সম্বন্ধ পদ, সেই সম্বন্ধ পদের বিভক্তি বলা হয় রয়ের কে। ফলে এই ষষ্ঠী তৎপুরুষ সমাসের যদি আমি কারকের সাথে মিলিয়ে বলি, এর নাম কিন্তু সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ, অর্থাৎ কারো সম্বন্ধে কোনো কিছু বলা হবে। ক্লিয়ার? আমরা সেই ছোটকাল থেকে পড়ে আসছে সম্বন্ধ পদ, সম্বোধন পদ, তাই না? ফলে এই যে কারো সম্পর্কে কিছু বলা হলে সেটি কিন্তু সম্বন্ধ বলা হয়। ক্লিয়ার? তার মানে এখানে যেটা মেইন ব্যাপার, রয়ের থাকবে, কি থাকবে? রয়ের থাকবে। এটা হচ্ছে প্রাথমিক কনসেপ্ট। অর্থাৎ সংজ্ঞাটা কি? যে তৎপুরুষ সমাসে ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয় এবং পরপদের অর্থে প্রাধান্য প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। এটি দিয়ে যদি আমি দু একটা এক্সাম্পল দিই, যেমন দেখুন রাষ্ট্রের পতি, পতি মানে যেমন স্বামী, স্বামী মানে যে সবসময় ওয়াইফের যে মেল ফ্রেন্ড সেটা না, স্বামী মানে অনেক সময় মালিক বোঝায়, স্বামী মানে অনেক সময় বিশাল পাওয়ারফুল জিনিসকে বোঝায়, পতি স্বামী। যেমন বিচার দিনের দেখবেন যে আপনার স্বামী, হ্যাঁ এরকম কিন্তু একটা কবিতা রয়েছে, এখানে কিন্তু স্বামী বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। তো রাষ্ট্রের যে পতি, তাকেই কিন্তু আমরা বলি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সম্বন্ধ মানে কি? এই স্বামী বা এই পতি, এটা কার? রাষ্ট্রের। তাহলে এই পতি কার? এই দেখুন রাষ্ট্রের, রাষ্ট্রের সাথে এই পতি যে সম্পর্ক, এটি কিন্তু সম্বন্ধ পদ, তাই না? এই পতি সম্পর্ক রাষ্ট্রের সাথে, দ্যাটস রাষ্ট্রপতি। এবং র বিভক্তি লোপ পেল, দ্যাটস এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর যদি আর দু একটা লিখি, যে দিনের বন্ধু, দিনের বন্ধু, এই দিন কিন্তু সেই দিন না, এই দিন কিন্তু আমরা যে বিভিন্ন ধর্ম প্রচারের ক্ষেত্রে যে দিনের কথা বলি, তাহলে দীনবন্ধু, এই যে দীনবন্ধু, দিনের বন্ধু। এরপর যদি আমরা বলি তালের গাছ, তালের গাছ, তাহলে কি হবে? তাল গাছ। কত সহজ, তালের গাছ, তাল গাছ, তাল গাছ। এখানে দেখুন এই যে র, এই যে র, এই যে র, অর্থাৎ র বা এর এই বিভক্তি থাকবে এবং সেটি লোপ পেয়ে কিন্তু আসলে পরপদে অর্থ প্রাধান্য দেয়, এই সমস্ত পদটি তৈরি হবে। তাহলে এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আপনাকে কয়েকটি টেকনিক শিখিয়ে দিচ্ছে, আপনারা এইটুকু সবাই পারবেন। পথের রাজা, রাজপথ, এইগুলো আপনারা সবাই পারেন, বাট তারপরেও
কিছু সূক্ষ্ম ব্যাপার থাকে, সেই ব্যাপারটা ধরিয়ে দিচ্ছে যেটা আসলে আপনি ভুল করতে পারেন পরীক্ষার হলে। একটি ব্যাপার মনে রাখবেন, বচন বাচক এই একটি শব্দ আপনার 50% উদাহরণ আপনার মুখস্থ করা থেকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, যে শ্বশুরের বাড়ি, শ্বশুর বাড়ি, নাসির হোসেন ভাই বলছে শ্বশুর বাড়ি, ভাই এমন এই শ্বশুর বাড়ি যেতে পছন্দ করে। এই যে দেখুন যে বচন বাচক, বচন বাচক মনে করেন যে বিশেষ্য পদ বা বচন বাচক শব্দ, শব্দ থাকলেই থাকলেই ষষ্ঠী তৎপুরুষ। তাহলে আপনার কিন্তু অর্ধেক এক্সাম্পল কিন্তু আমি মুখস্থ করাতে বাঁচিয়ে দিলাম। জাস্ট এই একটি শব্দ যদি আপনি মনে রাখেন যে যদি বচন বাচক শব্দ থাকে সেটি কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। বচন বাচক কেমন, আপনারা কিন্তু সবাই এই বচন এগুলো কিন্তু পড়েছেন যে বৃক্ষ রাজি, দেখুন রাজি যদি থাকে, এরপর যদি ছাত্র বৃন্দ, এরপর যদি শিক্ষকগণ, এরপরে যদি এইগুলো থাকে যে আপনার গ্রাম, এরপর যদি এমন থাকে পাল, গরুর পাল, হস্তির পাল, এরপর যদি এমন থাকে জুত, ক্লিয়ার, এই যে জুত, দেখুন এইগুলো কিন্তু সবই বচনবাচক শব্দ। ভাই এইগুলো চোখে দেখা মাত্রই সেটা আপনি ষষ্ঠী তৎপুরুষ বানিয়ে ফেলবেন, এবং আপনি ব্যাস বাক্যটা খুব সহজেই করতে পারবেন। পূর্ব পদের সাথে র বা এর বিভক্তি যুক্ত করে দেবেন। যেমন যদি আপনি আপনাকে বলি যে হস্তি জুত, আপনার পরীক্ষাতে তো সবসময় উল্টাটা আসবে, আপনি বলে হস্তি জুত, আমরা জানি নিম্ন শ্রেণীর যে দল, হাতিদের যে দল তাকে হস্তে জুথ বলে। তাহলে আপনি কি জানেন কি জুথ, আমি তো পড়ছি, হ্যাঁ এটা তো আসলে বচনবাচক শব্দ, তার মানে শিওর ষষ্ঠী তৎপুরুষ, তার মানে এর সাথে র বিভক্তি যুক্ত হবে, তখন আপনি কিন্তু ইজিলি করতে পারবেন যে হস্তির জুথ, কত সহজে আপনি করতে পারবেন। এরপরে যদি আপনাকে এমন লেখা থাকে যে পঙ্গপাল, পঙ্গপাল, এই পঙ্গপাল আসলে একটা পোকা, এরা মাঠে এসে সব ধান খেয়ে ফেলে আর কি, তখন কিন্তু দেশে দুর্ভিক্ষ নামে, তখন আপনি কি পাল, আরে এটা তো বচনবাচক শব্দ, তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ, তার মানে পূর্ব পদের সাথে র বা এর বিভক্তি লাগাই দাও, তাহলে লাগাই দিলাম পঙ্গের পাল, পঙ্গপাল, আর লিখলাম না ছাত্রবৃন্দ, ছাত্রের বৃন্দ, শিক্ষকগণ, শিক্ষকের গণ, কত সহজেই আপনি শুধু এই যে বচনবাচক শব্দ দেখা মাত্রই আপনি আইডিয়া করে ফেলতে পারবেন যে এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। নাসির হোসেন ভাই বলছে টেকনিকটা ভালো লাগলো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা আরো কিছু ব্যাপার দেখাবো। এখানে আরো কয়েকটি ব্যাপার আপনি কনসাসলি থাকতে হবে, না থাকলে আপনি পরীক্ষায় ভুল করবেন। হয়তো আপনি নর্মালি সঠিক করেন, বাট ব্যাপারটি জানা থাকা লাগবে। আপনি একটি মাথা রাখবেন যে পরপদে, কোথায় বলুন, পরপদে যদি অর্ধ, অর্ধ মানে অর্ধেক বা মাঝ, অর্ধ বা মাঝ থাকে, থাকে, তাহলে পরনিপাত হয়, তাহলে পরনিপাত হয়। এই পরনিপাত কি জিনিস এটি কিন্তু আমরা প্রথম ক্লাসে সমাজে বেসিকে শিখিয়েছি। পরনিপাত মানে পরের জিনিসটা আগে চলে আসা, পরের জিনিসটা আগে চলে আসে, একে পরনিপাত বলে। যেমন দেখুন শেরের অর্ধ, শেরের অর্ধ, হ্যাঁ, কারণ ভাই আপনাকে তো বিভক্তি যুক্ত করতে হবে, এই যে দেখুন শের এর সাথে এর মানে র এর বিভক্তি যুক্ত আছে, আর অর্ধ, পরনিপাত মানে এই সমস্ত পদে এইটা আগে চলে আসবে। এই শেরে অর্ধকে আমরা বলি অর্ধ শের, মানে হাফ কেজি, অর্ধ শের মানে কি হাফ কেজি। এই পদ্ধতি বলে আমরা গাঙের মাছ, গাঙের মাছ, হ্যাঁ গাঙের মাছ, তাহলে কিন্তু আমরা বলি যে ভাই আমি মাছ গাঙে, মানে মাছ নদী যেমন আছে, নদীর মাছ মানে মাছ নদী, ক্লিয়ার, গাঙের মাছ মানে মাছ গাং, ক্লিয়ার। তার মানে আপনি কি দেখলেন যে অর্ধ এবং শের এটা যদি কখনো যুক্ত থাকে পরনিপাত ঘটে, অর্থাৎ সমস্ত পদ করতে গেলে শের অর্ধ গাং মাছ করলে কিন্তু হবে না ভাই, আপনারা কিন্তু জানেন যে এটা আপনারা কিন্তু মাছ গাং বলেন। এরপরে আমি আপনাদের মুখে বলে দিচ্ছি পথের অর্ধ, অর্ধ পথ হবে, দরিয়ার মাছ, মাঝ দরিয়া, রাতের মাঝ, মাঝ রাত, এটা লিখে দিতে তো আমরা এখন মিড নাইটে আসি, রাতের মাঝ, দেখুন এই যে মাঝ যে শব্দটা আছে পরনিপাত হবে, মানে এটা আগে চলে আসবে, মাঝ রাত, ক্লিয়ার। এই যে দেখুন এখানে র বিভক্তি রয়েছে, দ্যাটস এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটি এখানে নেই, এই র লুপ্ত পেয়েছে, লুপ্ত হয়ে গেছে, তার মানে তৎপুরুষ সমাস, এবং আলটিমেটলি এখানে পরপদে অর্থে প্রাধান্য থাকে। তাহলে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, অর্ধ এবং মাঝ থাকলে পরনিপাত হয়, অর্থাৎ ব্যাস বাক্যের শেষেরটা আগে চলে আসে সমস্ত পদে, না হলে কিন্তু আপনি সঠিকটা লিখতে পারবেন না। যদি এটুকু আপনারা ক্লিয়ার হন, তাহলে এখানে আরো কয়েকটি ব্যাপার আছে, সূক্ষ্ম ব্যাপার, যেগুলো আপনার ভুল করার জন্য যথেষ্ট, সেইগুলো নিয়ে একটু আলোচনা করতেছি, সেটা একটু দেখুন। একটু দ্রুত লিখতেছি যে পিতা, এরপর যদি এমন থাকে মাতা,
এরপর যেমন থাকে ভ্রাতা, তাহলে পিতা মাতা ভ্রাতা এইসব শব্দগুলো শ্বাসে যদি আপনার ষষ্ঠী বিভক্তি থাকে, কি থাকে বলুন, ষষ্ঠী বিভক্তি থাকে, তাহলে আসলে এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে এই পিতা থেকে আপনাকে অবশ্যই পিতৃ করতে হবে, মাতা থেকে অবশ্যই মাতৃ করতে হবে, এবং এই ভ্রাতা থেকে কিন্তু অবশ্যই এই ভ্রাতৃ করতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ভুল হবে। যেমন যদি আপনি এমন করেন যে পিতার ধন, পিতার ধন, দেখুন র আছে, র বিভক্তি আছে, পিতার ধন, তাহলে আপনি যদি এমন করে দেন যে পিতা ধন, তাহলে কিন্তু দেখা যায় আপনার পিতা আপনাকে জুতা পিটা করে, পিতা ধন যদি বলেন, তাহলে এই যে পিতার ধন, এখানে পিতা ধন কিন্তু এর সাথে দেখুন, এই পিতার সাথে দেখুন ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ এই যে ষষ্ঠী পিতা র আছে, তার মানে অবশ্যই আপনাকে এখানে পিতৃধন করতে হবে, পিতৃধন। এরপর দেখুন যদি আমরা এভাবে বলি যে ভ্রাতার তুল্য, ভ্রাতার তুল্য, যদি আপনি বলেন ভ্রাতা তুল্য তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে ভ্রাতৃ তুল্য বলতে হবে, ভ্রাতৃ তুল্য। এরপর যদি বলে মাতার সেবা, মাতার সেবা, আপনি বলে মাতা সেবা তাহলে কিন্তু হবে না, কোথাও শুনছেন কখনো মাতা সেবা? এটা অবশ্যই এর সাথে যদি র অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে, এটি কিন্তু মাতৃ হবে, মাতৃ সেবা। আশা করি এই ব্যাপারটিও আপনাদের ক্লিয়ার হয়েছে। আর এখানে আরো অনেক ব্যাপারগুলো আছে, একটু সংক্ষেপে বলে যাই যেহেতু আমরা একটা বিস্তারিত ক্লাসে নিচ্ছি। যদি আপনি দেখেন যে শিশু, কোথাও আছে শিশু, তারপর দুগ্ধ, দুগ্ধ, ডিম্ব, ডিম্ব, শাবক, শাবক, এইগুলো পরপদ হলে, এইগুলো যদি পরপদে থাকলে, থাকলে স্ত্রীবাচক শব্দটি পুরুষবাচক হয়ে যায়। এটা দ্রুত লিখে দিলাম, স্ত্রীবাচক শব্দটি, শব্দটি পুরুষবাচক হয়ে যায়, পুরুষবাচক হয়ে যায়। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আপনারা খুব সহজেই ক্লিয়ার হবেন। আমরা বলতেছি দেখুন যে ছাগি, ছাগি মানে তো বুঝতে যে ছাগলের বাচ্চা হয় আসলে, সে ছাগির দুগ্ধ, ছাগির দুগ্ধ। ক্লিয়ার? তো আপনি যদি এই নিয়মটি না জানেন তাহলে আপনি কি করবেন বলতো, ছাগির দুগ্ধ, তাহলে কি করবেন ছাগি দুগ্ধ, বাট সেটা ভুল। যদি এই শিশু দুগ্ধ ডিম্ব শাবক পরপদ মানে এগুলো তো পরে যদি যুক্ত হয়, তাহলে এই যে মেয়েবাচক যে শব্দটি অর্থাৎ স্ত্রীবাচক যে শব্দটি, তাকে অবশ্যই পুরুষবাচক করতে হবে। আপনার অপশনে কিন্তু দুটাই থাকবে, ছাগ দুগ্ধও থাকবে আবার ছাগি দুগ্ধও থাকবে, তাহলে আমরা কিন্তু বলছি এটা পুরুষবাচক হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটি কিন্তু এই যে ছাগি দুগ্ধ হয়ে যাবে। এরপরে যদি আপনাকে বলি যে হংসীর ডিম্ব, হংসীর, হংসীর ডিম্ব, তাহলে যদি আপনি কি বলতে পারেন এটা হংসী ডিম্ব, তাহলে কিন্তু ভুল, এটা অবশ্যই পুরুষবাচক করে হংস ডিম্ব, হংস ডিম্ব। আর আমি দুটো লিখলাম না, যদি বলে মৃগীর শিশু তাহলে হবে মৃগ শিশু, সিংহীর শাবক তাহলে হবে সিংহ শাবক। তাহলে দুগ্ধ ডিম্ব এবং শাবক এইগুলো যদি পরপদে যদি যুক্ত থাকে, তাহলে এই স্ত্রীবাচকটা এখানে এসে পুরুষবাচক হয়ে যাবে, স্ত্রীবাচকটা এই সমস্ত পদে এসে পুরুষবাচক হয়ে যাবে। লাস্ট যেটা সেটি যে রাজা শব্দ থাকলে রাজ হবে, কি হবে, রাজা শব্দ থাকলে, থাকলে সমস্ত পদে যে রাজ হবে, রাজ হবে, রাজ হবে, রাজা শব্দ থাকলে রাজ হবে। ক্লিয়ার? কেমন? মনে করেন যে আপনাকে বললো রাজার কন্যা, তাহলে আমরা কিন্তু এটা নর্মালি কিন্তু বলি যে রাজকন্যা, কিন্তু আমরা কেন বলি না যে ভাই এখানে তো আসলে রাজা কেন হবে না? এটি নিয়ম যে এর সাথে যদি রাজার সাথে যদি এভাবে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয় সেখানে শুধু রাজ হবে। তাহলে রাজার কন্যা, রাজকন্যা, রাজার কোষ, রাজকোষ, বঙ্গের রাজা, এটাই শেষ লিখি বঙ্গের রাজা। দেখুন বঙ্গের রাজা আমরা কিন্তু এখানে বঙ্গ রাজা লিখবো না, এখান থেকে আমরা লিখবো বঙ্গরাজ। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে, যদি রাজা থাকে সেটি রাজ হবে। এই ছিল আমাদের ষষ্ঠী যে তৎপুরুষ সমাস সেটির আলোচনা। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্পর্কে আমি যে ডিটেলস আলোচনা করলাম এই ব্যাপারটি এর বাইরে কোথাও থেকে কখনো কিছুই আসবে না, এবং এইটুকু সর্বোচ্চ আপনার ব্যতিক্রম আসলেও এইগুলো ভিতরে চলে আসবে। একটু কমেন্ট করে জানান যে ষষ্ঠী তৎপুরুষ সমাসটি ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা সপ্তমী তৎপুরুষ সমাস শুরু করব, আর ক্লিয়ার না হলে আপনাদের আরেকবার বলবো। প্লিজ একটু কমেন্ট করে জানান, না হলে কিন্তু আমরা এই সপ্তমী তৎপুরুষ সমাসে কন্টিনিউ করব না। আপনারা একটু জানান যে এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার বা ইয়েস কমেন্ট করুন, তাহলে কিন্তু আমরা সপ্তমী তৎপুরুষ সমাসে চলে যাব।
নাসির হোসেন ভাই লিখেছে ক্লিয়ার। আর কেউ ক্লিয়ার কিনা একটু আমাদের কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমরা সপ্তমী যে তৎপুরুষ সমাস, সেই সপ্তমী তৎপুরুষ সমাসে চলে যাব। ক্লিয়ার, সপ্তমী তৎপুরুষ সমাসে চলে যাব। তাহলে শ্রী সুনীল ভাইয়া লিখেছে ক্লিয়ার। তার মানে আমি বুঝছি যে ষষ্ঠী যে তৎপুরুষ সমাস সেই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা সপ্তমী তৎপুরুষ সমাসে সপ্তমী বিভক্তি কি বলুন? এ, অন্তস্থ, তে। তবে এই যে এ, অন্তস্থ, তে, এই তিনটি যে সপ্তমী যে তৎপুরুষ সমাসের যে বিভক্তি, অর্থাৎ এ, অন্তস্থ, তে, এই সপ্তমী বিভক্তি লুপ্ত হয়ে যে সমাস হবে সেটি কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাস। এবং এই সপ্তমী তৎপুরুষ সমাস যদি আমি কারকের সাথে মিলিয়ে বলি, এটির নাম আসলে অধিকরণ তৎপুরুষ। কি তৎপুরুষ বলুন? অধিকরণ তৎপুরুষ। ক্লিয়ার? এই সপ্তমী তৎপুরুষ যে সমাস সেটির নাম হবে অধিকরণ তৎপুরুষ, অর্থাৎ অধিকরণ কারকের সাথে আপনারা এর একটা মিল খুঁজে পাবেন। ক্লিয়ার? অধিকরণ তৎপুরুষ। তাহলে তাহলে আমরা এখান থেকে এটা খুবই সহজ যে সপ্তমী বিভক্তি পূর্বপদে লোপ পাবে। যদি আমরা কিছু এক্সাম্পল দিই, যে রাতে কানা, রাতে কানা, তাহলে এই যে দেখুন রাতে কানা, রাত কিন্তু একটা সময়, আর আমরা জানি অধিকরণ কারক কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। হ্যাঁ, সেখানে কিন্তু সময়ের অধিকরণ কারক রয়েছে, কালের অধিকরণ কারক রয়েছে। কালাধিকরণ মানে কি? মানে কাল বা সময় বোঝায়। দেখুন রাত একটা সময় বোঝাচ্ছে এবং তার সাথে এ বিভক্তি আছে। দ্যাটস ওয়াই রাতে কানা এটা হবে রাত কানা। এখানে এই এ বিভক্তি লোপ পেল এবং এটা একটা সময় বোঝায়। অর্থাৎ অধিকরণ কারক এতে মিলাই পড়লেই সপ্তমী তৎপুরুষ সমাস আপনার জন্য অনেক ক্লিয়ার হবে। এটি খুবই সহজ, কোনো প্যাচ নেই, এটি এখনই শেষ হয়ে যাবে। দেন গোলায় ভরা। হ্যাঁ, তাহলে গোলা ভরা ধান আমরা কিন্তু আগে পড়েছিলাম যে এই বাঙালিদের কিন্তু গোলা ভরা ধান ছিল, তার মানে গোলায় সেই ধানগুলো ভরা ছিল। এরপর দেখুন ঘরে পাতা বা অকালে পক্ষ। হ্যাঁ, হাতে ধরা, এটা শেষ এক্সাম্পল লিখে যে হাতে ধরা। দেখুন এই যে হাতের সাথে এ বিভক্তি আছে, ফলে এখান থেকে হবে হাত ধরা। ফলে সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো ঘোর পেচ নেই, এটি খুবই সহজ। জাস্ট এই পূর্ব পদ থেকে সপ্তমী বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে। ফলে এই পর্যন্ত কোনো সমস্যা কারণ নেই। এখন এখন সবাই একটু সোজা হয়ে বসুন, আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন। এখন আসলে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, যেটি আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটি নিয়ে কিন্তু এখন আলোচনা করতে যাচ্ছি। ফলে সবাই ঠিক আছেন কিনা একটু আমাকে জানান। এবং আপনারা এই উপপদ যে তৎপুরুষ সমাস, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই উপপদ তৎপুরুষ সমাস বোঝার জন্য আপনারা রেডি আছেন কিনা সেটা একটু জানান। এটা অবশ্যই পরীক্ষাতে আসবে। তৎপুরুষ সমাস থেকে যদি একটা প্রশ্ন আসে, সেটা এই উপপদ তৎপুরুষ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। তো দেখুন উপপদ তৎপুরুষ সমাস যেটি, সেটি খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি যদি বইয়ের সংজ্ঞাটা আপনাদের বলি, তাহলে দেখুন আপনারা কিছুই বুঝবেন না। এখানে আসলে উপপদ তৎপুরুষ সমাসে বই এভাবে লেখা থাকে যে উপপদের সাথে, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, কৃদন্ত পদের যে সমাস হয়, যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তাকে কি বলে বলুন? উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস বলে। তাহলে দেখুন এটি হচ্ছে বইয়ের সংজ্ঞা। এই সংজ্ঞাতে কি বোঝা যায় একটু আমাকে বলতো। বলতে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, সমাস মানে মিলন, অর্থাৎ উপপদের সাথে কৃদন্ত পদের যে মিলন হয় তাকেই উপপদ তৎপুরুষ সমাস বলে। এই সংজ্ঞাটি দ্বারা কিন্তু এই উপপদ তৎপুরুষ সমাসটি বোঝা বেশ দ্রুহ। কারণ যদি আপনি উপপদ এবং কৃদন্ত পদ না বোঝেন, তাহলে এই সংজ্ঞা আপনার কোনো কাজে আসবে না। তার মানে আপনাকে কিন্তু অবশ্যই আগে উপপদ এবং কৃদন্ত পদ এই দুটি ব্যাপার সম্পর্কে ধারণা রাখা লাগবে। আপনারা জানেন, যারা আসলে আমার নিয়মিত ক্লাসগুলো দেখছেন, তারা নাসির হোসেন ভাই বলতে উপপদ তৎপুরুষ সমাস মূলত এক কথায় প্রকাশের মতো, এটা মনে রাখলে হবে। এটি একটি এক্সাম্পল, বাট অনেকগুলো এক কথা প্রকাশের মতো এটা বললে 30-40% আপনার উত্তর সঠিক হবে, বাট অনেকগুলো আপনি আবার প্যাচ খেয়ে যেতে পারেন। ফলে এটাও একটা, আপনি যেটা বলছেন আপনি গুড, যা আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন। এখন আমরা এখানে যেটা বলতেছি যে এখানে উপপদ এবং কৃদন্ত পদ এই দুটি ব্যাপারে আমাদের জানা লাগবে। তো আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা জানেন
যে আমরা কিন্তু অলরেডি প্রকৃতি এবং প্রত্যয়ের ক্লাস কিন্তু নিয়েছি, আমাদের ভিডিও সেকশন সেই ক্লাসগুলো পাবেন। কৃদন্ত পদ মানে কৃত প্রত্যয় সাধিত যে শব্দ, অর্থাৎ কৃত প্রত্যয়ের ফলে যেসব শব্দগুলো তৈরি হয় তাদেরকে কিন্তু কৃদন্ত পদ বলে। যেমন যদি আমি লিখি যে ধর, ধর যোগ মনে করেন যে আ, এখান থেকে কিন্তু এই যে ধরা, তার মানে এইটা আমরা জানি এই যে ধর এটা কিন্তু কৃত প্রকৃতি, আর এই আ কৃত কি বলুন প্রত্যয়, ফলে এই যে ধরা এর ফলে যেটা তৈরি হলো সেটি কিন্তু কৃদন্ত পদ। কি পদ বলুন? কৃদন্ত পদ। এরপর দেখুন বুল যোগ আ, এর ফলে হবে বোলা। এরপর যদি আমি বলি যে কর যোগ আ, এর ফলে হবে করা। অর্থাৎ এই যে করা, হ্যাঁ করো, বলা, ধরা, এই যে শব্দগুলো এইগুলো কিন্তু কৃত প্রকৃতি এবং কৃত প্রত্যয়ের ফলে তৈরি হয়েছে। ফলে এই যে শব্দগুলো এইগুলোকে কৃদন্ত পদ বলে। ফলে সহজে মনে রাখার উপায় কি? এইগুলো ভার, এগুলো কি বলুন? একটি ভার। ক্লিয়ার? অর্থাৎ কৃদন্ত পদ মূলত এগুলো দেখতে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটি দেখতে একটা ভার্বের মতো। তার মানে আমরা কৃদন্ত পদ ব্যাপারটি শিখে ফেললাম। এখন আমাদের দরকার উপপদ জিনিসটা কি। উপপদ ব্যাপারটি শেখা মাত্রই এই উপপদ তৎপুরুষ সমাসটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো উপপদ যে ব্যাপার এটা অনেকে অনেকভাবে বলে, বাট সব থেকে যে বেসিক যে সংজ্ঞা সেটি একটু বলতেছি। এই যে আপনি যে কৃদন্ত যে পদ যেটা পেলেন, এই কৃদন্ত পদের পূর্বে, কৃদন্ত পদের পূর্বে উপসর্গ ব্যতীত অন্য পদ, উপসর্গ ব্যতীত অন্য যেসব পদ থাকে সেগুলোই কিন্তু উপপদ। অন্য যেসব পদ থাকে, পদ থাকে সেটি কিন্তু কি, সেটি উপপদ। তাহলে দেখুন উপপদ যেহেতু ওর নামে একটা উপ আছে তাই ও উপসর্গকে নিতে চায় না, যে আমি উপসর্গ হবে তুই কেন হবে। ফলে এই জন্য বলেছে যে কৃদন্ত পদের পূর্বে এই উপসর্গ ব্যতীত অন্য যে পদই থাকবে সেটি কিন্তু উপপদ। আমি একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের এত প্যাচি নেওয়া লাগবে না। এটা মনে করেন এখানে থাকলো আর কি। এখন মনে করেন আমরা যে ব্যাপারটি এখানে দেখাচ্ছি দু একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করেন ছেলে, ছেলে যোগ এই যে ধর যোগ আ, তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ধর যোগ আ মিলে ধরা হয়, কি হয় বলুন? তার মানে দেখুন ছেলে যোগ ধরা। কারণ আমরা তো দেখলামই ভাই কিছুক্ষণ আগে এই যেখানে তো লিখছে ধর যোগ আ, ধর কিন্তু কৃত প্রকৃতি, আ কৃত প্রত্যয়, এর ফলে ধরা যে শব্দটি সেটি কিন্তু কৃদন্ত পদ। এই যে এরপর আমরা সংজ্ঞায় বলেছি কৃদন্ত পদের পূর্বে, অর্থাৎ এই যে দেখুন ধরার পূর্বে উপসর্গ ব্যতীত অন্য যে সব পদ থাকে। এখন ছেলে তো কোনো উপসর্গ না রে ভাই, এটি একটি বিশেষ্য পদ। ফলে এই যে বিশেষ্য পদ হোক আর যাই হোক না কেন সেটি কিন্তু উপপদ। তার মানে এই ছেলে কিন্তু এখানে উপপদ, কারণ এটি কৃদন্ত পদের পূর্বে আছে এবং সেটা উপসর্গ না। আর এটি কিন্তু একটি, এই ধরা সেটি কিন্তু একটি কৃদন্ত পদ। তাহলে আমরা দেখলাম এখন এই উপপদ, প্রথম যে সংজ্ঞা যেটা বলেছিল যে উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, এই যে উপপদ ছেলে আর এই যে কৃদন্ত পদ ধরা, এই দুটো যদি একসাথে মিলে যায় তাহলে যেটা তৈরি হয় সেটা হবে ছেলে ধরা। কি তো ধরা? ছেলে ধরা। এই ছেলে ধরাই কিন্তু আলটিমেটলি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আপনি যদি এই উপপদ না বোঝেন, কৃদন্ত পদ না বোঝেন, আন্দাজে মুখস্থ করে আপনি কিন্তু এটা ভালো করতে পারবেন না। এখন যে ইসমাইল হোসেন নাসির ভাই বলছিলেন এটা অনেকটা এক কথার মতো। এখন ছেলে ধরে যে, ছেলে ধরা, হ্যাঁ তো এটা কিন্তু মানে আপনি আহ, এটা আসলে মিলে ফেলতে পারবেন। বাট এখানে যদি আপনি শুধু ছেলে ধরা থাকে, যখন এক কথা প্রকাশ থাকবে না তখন এই ব্যাস বাক্য আপনার মনে নাও আসতে পারে। ক্লিয়ার? তখন আপনি বুঝবেন যে এই কৃদন্ত পদের পূর্বে যদি উপসর্গ ব্যতীত কোনো শব্দ থাকে সেটি উপপদ, আর উপপদ এবং কৃদন্ত পদ মিলে যেটি তৈরি হয় সেটি উপপদ তৎপুরুষ সমাস। এরপরে যারা এইসব কিচ্ছু বোঝেন না, আপনি কিচ্ছু বোঝা লাগবে না, আমি একটা সহজ টেকনিক শিখে দিচ্ছি। এই নাউন প্লাস কৃদন্ত পদ, কৃদন্ত পদ সমান উপপদ। শেষ। আর আর কিচ্ছু জানা লাগবে না যদি এর আগে কোনো কিছু ভুলে যান, বাট বেসিক বলার জন্য সেটা আমার বলা দরকার ছিল। আপনি কৃদন্ত পদ মনে রাখতে পারতেছেন না, তাহলে নাউন প্লাস ভার্ব এটা সমান
উপপদ তৎপুরুষ। আপনি শুধু এই ব্যাপারটি দেখবেন যে শুরুতে নাউন বা বিশেষ্য আছে কিনা এবং শেষে ভার্ব বা ক্রিয়া আছে কিনা। যদি থাকে সেটি উপপদ তৎপুরুষ হওয়ার বিশাল সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা আছে সেটি উপপদ তৎপুরুষ সমাস হওয়ার। ক্লিয়ার? যেমন এখানে আপনি আবার বিশেষ্য পদগুলো দেখতে পারবেন। এই যে যেমন আমি যদি এখানে কিছু এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবেন। দেখুন, জাদু করে যে, জাদুকর, সেটা আসলে এখন তো জাদু এর নিশ্চয়ই বিশেষ্য পদ। আর এই যে আমি তো শুরুতে কয়েকটা লিখেই দিয়েছি, আমি জানি এগুলো বেশি ইম্পর্টেন্ট। ধর, বল, কর, এইগুলোই কিন্তু এই কৃদন্ত পদগুলো কিন্তু বেশি আসবে। ধরা, বলা, করা, এই জন্য এই তিনটা কিন্তু আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখুন জাদু কর, তাহলে আমি দেখলাম কর কৃদন্ত পদ, বা কর মানে এই কাজ কর, এটা একটা ভার্ব। তাহলে এই জাদু কিন্তু নাউন এবং কর মানে কি ভার্ব। দ্যাটস এ জাদুকর, এটা উপপদ তৎপুরুষ সমাস। এরপর যদি আপনাকে বলে পকেট মার, পকেট মার, তাহলে দেখুন পকেট নিশ্চয়ই এটা একটা নাউন এবং মার সেটি কিন্তু নিশ্চয়ই একটি ভার্ব। দ্যাটস এ পকেট মার, নাউন প্লাস ভার্ব, এটু একটা উপপদ তৎপুরুষ সমাস। এরপর দেখুন ধামা ধরা, ধামা ধরে যে, এই ধামা, তাহলে দেখুন ধামা এটি কিন্তু একটা নাউন এবং ধরা এটি কিন্তু একটা ভার্ব। তাহলে ধামা ধরা এই টোটালটা যেহেতু নাউন প্লাস ভার্ব, দ্যাটস ওয়াই এটিও কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আপনি চাইলে এভাবেও মনে রাখতে পারবেন, নাউন আর ভার্বের কম্বিনেশন পেলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। আর এক কথায় প্রকাশের মতো, যেমন দেখুন যে ধামা ধরে যে। আরেকটি ব্যাপার, ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে যে, যা, যিনি থাকবে। এই যে মানে ব্যক্তিকে বোঝায়, যা মানে বস্তুকে বোঝায়, যিনি মানে সম মানে সম্মানিত যে বস্তু সে তাকে বোঝাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যে ব্যাপারটা জিনিসটা দেখলাম যে জাদুকর, পকেট মার এবং ধামা ধরা, এই ব্যাপারটি কিন্তু আমরা এখান থেকে মানে খুব ক্লিয়ারলি কিন্তু ব্যাপারটা আইডিয়া করলাম। তাহলে এখন 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 আপনারা একটু কমেন্ট করে জানান যে উপপদ যে তৎপুরুষ সমাস সেই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কিনা, উপপদ তৎপুরুষ সমাস সেই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। তাহলে কিন্তু আমরা এই ক্লাসের শেষের দিকে চলে আসছে, এটি কিন্তু খুব সহজেই মনে করো যে ক্লিয়ার হব। আমাকে কেউ নয় ভাইয়া নাসির হোসেন ভাই লিখেছে সার পোকা এর ব্যাস বাক্যটি কি হবে। এখানে হবে যে সার পোকা ব্যাস বাক্যটি দেখুন, এটি হবে সার, সার পোকা যা, সার পোকা যা। এই যে সার পোকা যা এটিও কিন্তু একটা উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এবং এই সার পোকা যা এটি কিন্তু আমরা দেখলাম যে এটির ব্যাস বাক্য কি, যে সার পোকা যা, সেটি কিন্তু আসলে কি হবে, এই দেখুন পোকা এটি কিন্তু একটা নাউন, এই যে সার এটি একটি কৃদন্ত পদ। দ্যাটস ওয়াই এই সার পোকা যে ব্যাস বাক্য, সার পোকা যা, এটি কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এখন এখন আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। যদি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হন তাহলে আমরা আজকের শেষের দিকে চলে এসেছি। নয় তৎপুরুষ সমাস এবং অলুক তৎপুরুষ সমাস আলোচনা করে ক্লাসটি শেষ করে দেবো, আর 5 মিনিট লাগবে। তো একটু আপনারা ক্লিয়ার কিনা একটু জানান, কমেন্ট করে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে এখন আমরা যেটা আলোচনা করবো যে নয় এই তৎপুরুষ সমাস, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাস। এটা কিন্তু অনেক জায়গায় আপনি খুঁজে পাবেন, নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি। এই নয় মানে কি এটি জানলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। নয় মানে কি এটি জানলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। এই নয় আসলে এটা দ্বারা আসলে না বোধক অব্যয় থাকবে। নয় তৎপুরুষ সমাস হওয়ার যে মেইন কন্ডিশন সেটি হচ্ছে এই সমাসে পূর্ব পদে না বোধক অব্যয় থাকবে। কি থাকবে বলুন? পূর্ব পদে, পূর্ব পদে না বোধক অব্যয় থাকবে। না বোধক মানে অব্যয় থাকবে, অব্যয় থাকবে। কিন্তু ভাইয়ারা আপনি স্যারদের এত সহজ সরল মনে করেন না যে আপনার একদম সরাসরি মানে স্পেশালি আপনাকে তো ব্যাস বাক্য দেবেন, আপনাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে পরীক্ষাতে আপনার সমস্ত পদ দিয়ে দিবে। আপনাকে বলবে আগাছা, অনধিক, অনাবৃষ্টি, নিখোঁজ, বিদেশ, বেমানান। দেখুন বেমানান একদম না খুঁজে পাবেন না। তার মানে আপনাকে কিন্তু এই যে নয়ও, আমি এই জন্যই কিন্তু লিখেছি পূর্ব পদে না বোধক অব্যয় থাকবে। এই অব্যয়গুলো কোনটি, কোন কোন অব্যয় যারা না বোধক অর্থ প্রকাশ করে, সেইগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু পরীক্ষায় ভুল করবেন। কারণ পরীক্ষায় কখনো এটা বলবে না যে আপনার নয় যুক্ত মানে ব্যাস বাক্য দেওয়া থাকবে না।
পরীক্ষাতে দেওয়া থাকবে সমস্ত পদ। যেমন পরীক্ষাতে আপনার দেওয়া আছে আকারা, এটা একটু করে দেখান তো আমাকে, দু একজন একটু লিখুন যে আকারার ব্যাস বাক্য কি হবে। আকারা এটি কিন্তু একটা নয়ীয় তৎপুরুষ সমাস। ভাই এই আকারা দেখে অনেকেই বুঝতেই পারবে না এই অর্থ নেগেটিভ, ক্লিয়ার? ফলে আপনাকে কিন্তু এই আকারা দেখে বুঝতে হবে এটা নয়ীয় তৎপুরুষ কিনা। আপনাকে এমন বলে দেবে না যে এটা নয় কাড়া, এটা কিন্তু বলে দেবে না ভাই, নয় কাড়া দেখলে এটা সবাই পারবে, ক্লিয়ার? ফলে আপনাকে কিন্তু পরীক্ষাতে এই সমস্ত পদটি দেওয়া থাকবে আ কাড়া। তাহলে তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে পূর্ব পদে না বোধক অব্যয় থাকবে। তাহলে কোন কোন অব্যয় দ্বারা না বোধক অর্থ প্রকাশ করে সেটি মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই টেকনিক শিখলে আপনারা কখনোই এই না বোধক কোনো অব্যয় আপনার চোখকে ফাঁকি দিতে পারবে না। সেটা কি দেখুন, আমরা এইভাবে বলি অ আ অনা অন, একটু সবাই একটু আমাকে তালে তালে বলুন, অ আ অন অনা অন অনা। তাহলে এটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে নানির, আমাদের নানি থাকে না, মা যে আম্মু তাকে তো নানি বলে, তাই এই নানির, দেখুন নানির, হ্যাঁ নানির, এরপরে কিন্তু আমরা মনে রাখতে পারি বেবি, মানে নানির একটা বেবি আছে, সেই বেবির নাম, আপনাদের ভিতরে অনেক বন্ধু বান্ধবের নাম দেবেন নিগার আছে, নিগার, তাই না? অনেকের নামে কিন্তু নিগার আছে, সেইভাবে আমরা মনে রাখবো নিগর। তাহলে কি সহজ দেখুন, অ আ অনা অন নানির বেবি নিগর, অ আ অনা অন নানির বেবি নিগর। খুব মজা করে আপনি মনে রাখতে পারবেন যে অ আ অনা অন নানির বেবি নিগর, ক্লিয়ার? তাহলে এখানে দেখুন এই যে অ, এই যে আ, এই যে অন, এই যে অনা, এই যে না, এই যে নির, এই যে বে, এই যে বি, এই যে নি এবং এই যে গর, ক্লিয়ার? এই অ আ অনা অন নানির বেবি নিগর, এই যে শব্দগুলো আপনি পেলেন, এই যে অব্যয়গুলো পেলেন, এইগুলো সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই নেগেটিভ অর্থ যখনই প্রকাশ করবে তখনই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এইগুলো কিন্তু নয়ীয় তৎপুরুষ সমাস হতে পারে। তো যদি আমি অ দিয়ে একটি দেখাই, এটি একটু দেখুন, নয় শুভ। তাহলে দেখুন নয় শুভ, এটি আসলে হবে অশুভ, অশুভ। এই অ দ্বারা কিন্তু তাহলে কি না বোধক অর্থ প্রকাশ পেল, আর না বোধক অর্থ যদি প্রকাশ পায় সেটি নয়ীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে যদি কোনো শব্দ শব্দ আ দেখেন, যেমন আগাছা, আগাছা, আগাছা মানে কি নয় গাছা, নয় গাছা, তাহলে দেখেন এই আ কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তার মানে এই আগাছা নয়ীয় তৎপুরুষ সমাস হবে। এরপরে এই যে অন, দেখুন অনধিক, অর্থাৎ কি নয় অধিক, ক্লিয়ার? অনধিক মানে কি নয় অধিক, তার মানে এই অন কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই এটাও কিন্তু নয়ীয় তৎপুরুষ সমাস হবে। এই যে অনা বৃষ্টি, এখান থেকে আপনি মনে রাখতে অনা বৃষ্টি, অর্থাৎ নয় বৃষ্টি, ক্লিয়ার? তাহলে এই যে নেই বৃষ্টি সেটাই কিন্তু অনাবৃষ্টি। তাহলে এই যে অনা, এটা কিন্তু নেই অর্থ প্রকাশ করতেছে, তার মানে এটা নয়ীয় তৎপুরুষ সমাস। এরপর যদি বলি এই যে না আছে, না দিয়েও কিন্তু আছে, কোনো সমস্যা নেই। এরপরে নি দিয়ে যদি একটা বলি যে নি মানে নেই খোঁজ, তাহলে দেখেন নিখোঁজ, এই যে যখন আমরা নিখোঁজ বলি তার মানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, ক্লিয়ার? এরপরে বে দিয়ে কিন্তু দেখুন বেমানান, বেমানান মানে নয় মানান, যে মানান না তাকে বলতেছে বেমানান, ক্লিয়ার? তাহলে এই বে কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। এরপরে গড়, গড় হাজির মানে নয় হাজির, মানে যে হাজির হয়নি তাকে কিন্তু আসলে গড় হাজির বলা হচ্ছে, ক্লিয়ার? এইভাবে কিন্তু অনেক আপনি খুঁজে পাবেন চেষ্টা করলে। এইভাবে যখনই কোনো শব্দের আগে এই অ আ অনা অন নানির বেবি নিয়ে গড়, এই কয়েকটি অব্যয় নাবোধক অব্যয় দেখবেন সেটি নয়ীয় তৎপুরুষ সমাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যখন আমরা নয়ীয় বহুব্রীহি পড়াবো তখন এই দুটো একটা পার্থক্য দেখাবো। আর লাস্ট যেটা আর 1 মিনিট লাগবে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ, অলোক তৎপুরুষ সমাস, অলোক তৎপুরুষ সমাস। এই যে অলুক যে তৎপুরুষ সমাস, এই অলুক তৎপুরুষ সমাসে অ, অ শব্দের অর্থ তো আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম ভাই, না অ মানেই তো না, এটা তো শিখে আসলাম। আরে লুক মানে লোপ, তার মানে অলোক মানেই কিন্তু না লোপ, অর্থাৎ লোপ পায় না, লোপ পায় না। তো আমরা এই টোটাল যে তৎপুরুষ সমাস সেখানে দেখতেছি যে পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটি কিন্তু মানে তৎপুরুষ সমাস। বাট এই অলুক তৎপুরুষে লোপ পাবে না, অর্থাৎ এখানে বিভক্তি গুলো লোপ পায় না। অর্থাৎ সহজ কথা যেমন যে ব্যাস বাক্য যেমন, অর্থাৎ এখানে ব্যাস বাক্য যেমন, এখানে কিন্তু সমস্ত পদও তেমন, সমস্ত পদ সেম, অর্থাৎ ব্যাস বাক্য এবং সমস্ত পদ দেখতে একই রকম।
এখানে বিভক্তিটা চেঞ্জ হয় না, বিভক্তিটা লোপ পায় না, ফলে এগুলোকে আসলে অলুক তৎপুরুষ সমাস বলে। আশা করি এই যে অলুক যে তৎপুরুষ সমাস সেই ব্যাপারটিও আপনাদের ক্লিয়ার হয়েছে। ফলে অলুক তৎপুরুষ সমাসের যে ব্যাপারটি, যেমন যদি আমরা এখানে একটু লিখি যে মনের মানুষ কাঠের চেয়ার, যদি এমন বলি যে মানুষ মনের মানুষ এভাবে বললাম, তখন আপনার মনে হতে পারে যে কি এখানে তো র বিভক্তি আছে, এটা লুপ্ত করে দিই, লুপ্ত করে বললেন যে মনে মানুষ। এটা বললে আপনাকে যে কেউ পিটাবে যে কি রে ভাই মনে মানুষ এবার কি টাইপের শব্দ। এরপর যদি আমি বলি মাটির মানুষ, তখন আপনি বললেন যে মাটি মানুষ, আরে ভাই মাটি মানুষ এটা কোনো শব্দ আছে নাকি? তার মানে আপনি দেখলেন এই বিভক্তি যদি আমরা লোপ করে ফেলি তাহলে কিন্তু এই সমস্ত পদে কোনো অর্থ থাকে না, মিনিংলেস হয়ে যায়। ফলে এই মনে মানুষ মাটির মানুষ এগুলো চলবে না। এখানে কিন্তু মনের মানুষ মাটির মানুষ, অর্থাৎ এখানেও মনের মানুষ ছিল, এখানেও মনের মানুষ, এখানেও মাটির মানুষ ছিল, এখানেও কিন্তু মাটির মানুষ কিন্তু করে দিলাম। এরপরে যদি আপনি বলেন কাঠের চেয়ার, যদি বলেন কাঠের চেয়ার হবে নাকি? কাঠের চেয়ার। তো এখানে যদি আপনি এখানে এসে যদি বলেন যে কাঠে চেয়ার, কাঠে চেয়ার, তাহলে কিন্তু হবে না। তাহলে দেখেন অর্থ থাকে, তাহলে অবশ্যই আপনার এই বিভক্তি লোপ করার কোনো সুযোগ নেই। আপনি গেড়া করে পড়ে গেছেন যে এখানে বিভক্তি লোপ করার কোনো সুযোগ নেই। তাহলে যেসব তৎপুরুষ সমাসে এই পূর্ব পদে বিভক্তি লোপ পায় না, এই যে না লোপ, সেগুলো কিন্তু অলোপ তৎপুরুষ সমাস। আশা করি এই তৎপুরুষ সমাসে আমরা একেবারে সবিস্তার আলোচনা করেছি। একেবারে বেসিক থেকে আমরা প্রো লেভেলে যেখানে টেকনিকের দরকার সেটা টেকনিক বলেছে, বাট শুরু থেকে বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছে। তবে আমি চেয়েছিলাম যে বহুব্রীহি ক্লাস এবং সামনে যে আরো দারুণ যে ক্লাসগুলো আছে, স্কুলে বহুব্রীহি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি অনেক ভালোভাবে আলোচনা করব। তো যেহেতু আপনারা ক্লাসে কেউ প্রেজেন্ট থাকেন না এবং আমি আমার সময়গুলো আমার মনে হচ্ছে যে এমন একটা জায়গায় ইনভেস্ট করতেছে যেখানে কোনো অডিয়েন্স নেই, কেউ শুনতেছে না বা ওইভাবে কেউ আগ্রহী না, ফলে এই ক্লাসগুলো সামনে আর হয়তো কন্টিনিউ করা হবে না। তো যাই হোক, যতটুকু আসলে আপনাদের সাথে ছিলাম সেই পর্যন্ত কেমন লেগেছে আজকের ক্লাসটা আপনারা জানাতে পারেন। আহ, তাহলে আমরা ক্লাসটি শেষ করে দেব। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমাদের কমেন্ট করে জানালে আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে আজকে ক্লাসে যে উপস্থিতি এবং আপনাদের আগ্রহ অনেক ঘাটতি আছে, এই কারণেই আসলে পরবর্তী বহুব্রী ক্লাস নেব কিনা সেটি আসলে শিওর না। তবে যদি আপনারা অনুরোধ করেন তাহলে ব্যাপারটি ভেবে দেখব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং সকলের উন্নত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি।